আসসালামু আলাইকুম। আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যাদের স্বপ্ন ডাক্তার হওয়া, মেডিকেলে চান্স পেতে চান, কিন্তু দেখা যায় যে একই ক্যাটাগরি স্টুডেন্টরা কোনো একটা কৌশলের অভাবে বা গাইডলাইনের অভাবে দেখা যায় যে একই ক্যাটাগরি স্টুডেন্ট মেডিকেলে চান্স পাচ্ছে, আবার সেম ক্যাটাগরি স্টুডেন্ট চান্স পাচ্ছে না। তো এটা কারণটা আসলে কি, এবং আমরা কি স্ট্র্যাটেজি ফলো করলে একজন স্টুডেন্ট ইনশাল্লাহ তার মেডিকেলে চান্স নিশ্চিত করা যায়, সে বিষয়ে ইনশাল্লাহ আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এবং আপনারা খুশি হবেন যে আমাদের সাথে আজকে উপস্থিত হচ্ছেন আমার বড় ভাই ডক্টর নাবিল ভাই। একটু প্লিজ বসো। আসসালামু আলাইকুম। আজকে মূলত নোবেলই সবকিছু করবে, আমি হয়তোবা তার সাথে হচ্ছে যে বলা যেতে পারে যে যতটুকু পারি ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। তা আসলে নোবেলের অনেকদিনের একটা ইচ্ছা যে মেডিকেল অ্যাডমিশন নিয়ে আমরা যে কাজটা করি এক্ষেত্রে হচ্ছে যে আমাদের পার্থক্যটা আসলে কি, তার মানে অন্য বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে তার সাথে আমাদের কি এমন ভিন্নতা আছে যেটার কারণে একটা স্টুডেন্ট অন্যদের চেয়ে ডিফারেন্ট রেজাল্ট করবে। তার মানে সেম লেভেলের স্টুডেন্ট কেউ দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করছে, কেউ কোনো কারণে একটু খারাপ করছে। এবং নোবেলের এই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, সে যখন আমার কাছে পড়েছে সে কিভাবে এটা থেকে উপকার পেয়েছে, এই সবগুলো জিনিস ইনশাল্লাহ আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। ওকে জি, মানে যেটা বিষয় সেটা হচ্ছে যে মেডিকেলের সিলেবাসটা আমরা সবাই জানি যে এটা অনেক ভাস্ট একটা সিলেবাস, অনেক বড় সিলেবাস মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে যেটা হয়। আর দেখা যায় অনেক স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট পড়ার পরে শুরু করে, তো সময় খুব কম পায়, 3-4 মাস সময়, এবং সিলেবাসটা কিন্তু হিউজ একটা সিলেবাস। তো সেক্ষেত্রে অনেকে যেটা করে যে বইয়ের দাগানো অংশগুলো পড়তে থাকে, এবং পরেও একবার হয়তো শেষ করতে পারে, কিন্তু দেখা যায় মনে থাকে না। এটা একটা বড় সমস্যা। এবং সঠিক কৌশলের অভাবে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই দেখা যায় যে মানে একটা জিনিস যদি সহজ হয়ে পড়লে হয়তো সেই জিনিসটা খুব ভালো মতো পরীক্ষা অ্যাপ্লাই করতে পারতো বা মনে রাখতে পারতো, এই কৌশলটা অ্যাপ্লাই না করে বা সঠিক একটা গাইডলাইনের অভাবে কিন্তু অনেকে দেখা যায় একই ক্যাটাগরির স্টুডেন্ট পিছিয়ে পড়ে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা একটা সঠিক গাইডলাইন পেয়েছিলাম আমাদের সময়। নাবিল ভাইয়ের যথেষ্ট রোল ছিল, পুরো রোলটা আল্লাহর রহমতে নাবিল ভাই যেভাবে আমাদেরকে পড়াতেন, আসলে দেখা গিয়েছে যে আমার থেকে অনেক ভালো ক্যাটাগরির স্টুডেন্টরা আসলে চান্স হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই বাস্তবতা যে চান্স হয়নি। কিন্তু দেখা গিয়েছে যে আমাদের একটা সঠিক গাইডলাইন এবং বিভিন্ন পড়া, কঠিন পড়া এবং কনফিউজিং যে পড়াগুলোকে কৌশল দিয়ে বিভিন্ন ঘটনা এবং গল্পের মাধ্যমে যদি পড়ানো যায়, এটা যে অনেকটা সহজ হয় এবং ব্রেইনে যে একটা লং টাইম মেমোরি সেন্টার যে এটা গেঁথে যায়, এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমরা নিজেরাই এটার প্রমাণ। এটা শুধু মেডিকেল অ্যাডমিশন বলবো না, বিসিএস, আজকে যেহেতু বিসিএস নিয়ে কথা বলবো, আমরা মূলত মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো। তো এর জন্য আমি ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আসলে ভাইয়ার যে পড়ানোর ব্যাপারটা, এটা কিন্তু টোটালি ইউনিক, ব্যাপারটা পুরোটাই আলাদা। আজকে হয়তো বা আপনারা কিছুটা যারা নাবিল ভাইয়ের মানে হচ্ছে যে ক্লাসগুলো করার সুযোগ হয়নি, ফার্স্ট টাইম নাবিল ভাই ক্লাস করছেন, কিছুটা নমুনা হয়তো বা আজকে দেখতে পাবেন। তো আমি প্রথমে ভাইয়াকে একটু মানে কোশ্চেন করতে চাই যে মেডিকেল আসার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ফিজিক্সের, যে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের উপর প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় সময় দেখা যায় যে পরীক্ষা প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা কিন্তু ভুলও করে, অনেকবার পড়েও যায়, কিন্তু সঠিক কৌশল এবং গল্প ঘটনা না জানার কারণে দেখা যায় মনে থাকে না, ভুল হয়। তো এই টপিকটা আসলে ভাইয়া কিভাবে পড়ায় আমরা একটু জানবো। ভাইয়া, আসলে লক্ষ্যবস্তু যে বিভিন্ন অবস্থান আছে তার প্রেক্ষিতে যে তার প্রতিবিম্বটা তৈরি হয়, সেটা যারা এইচএসসি লেভেলে হচ্ছে যে পড়ে তারা জানে যে এখান থেকে 36টা প্রশ্ন হইতে পারে। তার মানে এখানে 36টা কোশ্চেন্স করার মতো অপশন রয়েছে। তো এই প্রশ্নটা আমি যেভাবে পড়াই সেটা হচ্ছে খুব সহজ, যে ধরা যাক যে একটা লক্ষ্যবস্তু অনেক দূর থেকে আসতেছে, তার মানে একটা আলো অনেক দূরে আছে। তা দূরে বলতে আমি বুঝাই যে মঙ্গল গ্রহ থেকে আসতেছে। তো যখন অনেক দূর থেকে আসে তখন সেটাকে আমি বলি যে অনেক দূর তো চাইতো, এই জন্য লক্ষ্যবস্তু অসীমে, এটার কোড হচ্ছে 1। আসার পরে আমি খেয়াল করবো যে অনেক দূর থেকে যে আসতেছে, সে এসে পৃথিবীতে প্রথম যদি কারোর সাথে মিটিং করে, কার সাথে করবে, যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সেন্টারে আছে। তো সেন্টার বলতে কেন্দ্র বুঝি, তার মানে লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে 2। এরপরে মিটিং করে সে চলে গেল, তারপরে হচ্ছে লক্ষ্যবস্তু শুধু বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে 3। তার মানে অসীম হচ্ছে 1, মঙ্গল গ্রহ থেকে আসলে, তারপর অসীম বক্রতার কেন্দ্র, এটা 2। মিটিং করে চলে গেল, তারপর শুধু বক্রতার কেন্দ্র 3। এরপরে বক্রতার কেন্দ্র কি করলো, প্রধান ফোকাসের সাথে একটা মিটিং করলো, তার মানে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস, এটা হচ্ছে 4। এরপর মিটিং করে বক্রতার কেন্দ্র চলে গেল, শুধু প্রধান ফোকাস আছে, সেটা হচ্ছে প্রধান ফোকাস লক্ষ্যবস্তুর, এটা 5। এরপর প্রধান ফোকাস মেরুর সাথে একটা মিটিং করলো, এটা হচ্ছে 6। এবং 1 থেকে 6 পর্যন্ত যে আমরা কোডটা দিয়েছি, যে কেউ যদি একটা মিলায় দেখবে যে যেগুলোতে বেজোড়া নাম্বার আছে, যেমন 1 অসীমে আছে একটা, জোড়া যেটা 2 অসীম বক্রতার কেন্দ্র 2, 3 যেটা বেজোড়া, এখানে শুধু বক্রতার কেন্দ্র একটা, 4 নম্বরে হচ্ছে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস, তার মানে জোড়াতে 2টা করে জিনিস আসতেছে আর বেজোড়াতে একটা করে, 5 যেটা প্রধান ফোকাস,
প্রধান প্রধান ফোকাস, ফোকাস। আর 6 হচ্ছে প্রধান ফোকাস এবং মেরু। তো এটা আমরা কিভাবে করতাম এক কথায় বলি, যে কোনো স্টুডেন্ট তুমি বই হাতে নাও তাহলে বুঝতে পারবা। যখন তোমার বললো লক্ষ্যবস্তু অসীম থেকে আসতেছে, এর কোড কত 1, 1 সর্বোচ্চ কোড কত 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5। তুমি দেখো 5 আছে প্রধান ফোকাস, তার মানে এর প্রতিবিম্বের অবস্থা প্রধান ফোকাসে। এরপরে কি হতে পারে, লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, এর কোড কত 2, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4, 4 কি আছে প্রধান কেন্দ্র ফোকাস এবং বক্রতার, প্রধান ফোকাসের সাথে বক্রতার কেন্দ্র, তার মানে এখানে আসবে। এরপর হচ্ছে বক্রতার কেন্দ্রে যখন লক্ষ্যবস্তু আছে, এর কোড কত 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে 3, 3 মানে হচ্ছে বক্রতার কেন্দ্রেই থাকবে। এরপরে যদি বলি বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে, এর কোড হচ্ছে কত 4, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, তার মানে অসীম এবং বক্রতার কেন্দ্রে। তারপরে যেগুলো প্রধান ফোকাসে আছে, এর কোড কত 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তার মানে এটা অসীমই হবে। এখন একটা জায়গায় অনেকে কনফিউশন হয় যে লক্ষ্যবস্তু যদি মানে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে থাকে, যেটা কোড 6, যারা এটার সাথে রিলেটেড তারা কিন্তু পড়াটা ম্যাচিং করতে পারবে, নাহলে না মানে লিখছি না তো মাথায় আনতে পারবে না। 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0 মানে এই কোডের কোনোটাই না, তার মানে সে দর্পণের পিছনে, দর্পণের পিছনে। এবং ইন্টারেস্টিং জিনিস কি, দর্পণের সাথে আমরা লেন্সকে সোজাসুজি মিলাই দিতে পারি, মানে দর্পণে যা বললাম এটাই লেন্সে চলে যেতে পারে। কিরকম, ধরা যাক যে দর্পণের ক্ষেত্রে আমি যেটা বলছি, লেন্সের ক্ষেত্রে তার দুইটা জায়গা আমি চেঞ্জ করবো। কোন দুইটা? দর্পণের ক্ষেত্রে আমি বলছিলাম কি যে বক্রতার কেন্দ্র আছে না, তা বক্রতার কেন্দ্র যেটা, সেইটাকে আমি হচ্ছে যে লেন্সের ক্ষেত্রে বলবো 2f, 2 দিয়ে একটা স্মল এফ। আর যেটা বলছিলাম প্রধান ফোকাস, সেটাকে লেন্সের ক্ষেত্রে বলবো f। তার মানে আগের যেই 6টা জিনিস বলছি, ওই 6টা এখানে আসবে, জাস্ট চেঞ্জ হবে দুইটা জিনিস। বুঝতে পেরেছি, কেন্দ্রটা চেঞ্জ হবে কিসে? কেন্দ্রটা হচ্ছে 2f দিয়ে, আর বক্রতার যেটা ফোকাস যেটা, সেটা হয়ে যাবে এফ এ। এখন তুমি একই ফর্মুলা কাজে লাগাও, 6 থেকে 1 বিয়োগ করো 5, 6 থেকে 2 বিয়োগ করো 4, 6 থেকে 3 বিয়োগ করো 3, 6 থেকে 4 বিয়োগ করো 2, 6 থেকে 1 বিয়োগ করো 5, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0 মানে ওইখানে ছিল দর্পণের পিছনে, এখানে লেন্সের পিছনে, শেষ। অসাধারণ। তার মানে একসাথে 6 6 36টা জিনিস মাথার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে করলে কিন্তু আসলে মানে এত অনেকে মনে করে যে এটা আসলে যে কারো ভুল হবে, কিন্তু মানে এই বিষয়টা যারা পড়েছে, যারা এই বিষয়টাতে একটু নলেজ আছে যে এটা কেমন হয়, মানে আজকে পড়েছেন হয়তো দেখবেন যে আগামীকালকে ভুলে গিয়েছেন, এবং বারবার পড়ার পরে কিন্তু মুখস্থ করলে কোনোভাবে এটা মনে রাখার কোনো স্কোপই নাই। এবং নাবিল ভাই খুব চমৎকার করে বলেছে, কোড দিয়ে বলেছে 1 2 3 4 5 6, সেটা আমরা যখনই 1 হবে 6 থেকে 1 বিয়োগ দিয়ে 5 হবে, মানে এইভাবে সুন্দর মতো একদম, এটা মনের ভুলে যাওয়ার কোনো চান্স আমার কাছে মনে হয় না। যাদের ব্রেন একটু কাজ করে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, খুবই চমৎকার। কয়েকটা কমেন্ট মনে হয় চলে এসেছে। হ্যাঁ, কমেন্টস গুলো আমরা দেখতেছি। আচ্ছা ভাই, আর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেহেতু আমরা ফিজিক্স নিয়ে কথা বলছি, চুম্বকের যে বিভিন্ন হচ্ছে যে ধরন রয়েছে, যেমন ডায়া চুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক, তো এইটার কিন্তু বৈশিষ্ট্য আছে, এবং এখান থেকে আমি দেখেছি সেভারাল টাইমস মেডিকেল কোশ্চেন আসে যে এর কোন বৈশিষ্ট্যটা হয় না, বা কোনটা ডায়া চুম্বক বৈশিষ্ট্য নয়, প্যারাচুম্বক, মানে এই বৈশিষ্ট্যগুলোই ওলট পালট করে দিয়ে এখানে কোশ্চেন করে, কারণ এটা হচ্ছে কনফিউজিং। তো এটা কি কোনো ঘটনা বা গল্প দিয়ে বলা যায় কিনা, বা তুমি কিভাবে করো এটা একটু? খুবই সহজ। আসলে ডায়া, প্যারা, ফেরো, এটা আমি বলি যে 3টা স্টুডেন্টের নাম। আচ্ছা, 3 রকমের 3টা স্টুডেন্ট। ডায়া যে সে হচ্ছে ডাল স্টুডেন্ট। আমরা একটা স্টুডেন্টকে কখন ডাল বলি, যে পড়াশোনা ভালো পারে না। আচ্ছা, তার মানে যেটা ডায়া চুম্বক পদার্থ, সেটা হচ্ছে ডাল স্টুডেন্ট। আচ্ছা, ডাল স্টুডেন্ট কি বইকে আকৃষ্ট করে না বিকৃষ্ট? ঠিক তেমনি করে যেটা ডায়া চুম্বক পদার্থ, চুম্বক ক্ষেত্র হচ্ছে বই, চুম্বক ক্ষেত্র কর্তৃক বিকৃষ্ট হবে। আচ্ছা, ফেরো যেটা, সেটা হচ্ছে ফাইন। ফাইন মানে খুব ভালো। তার মানে খুব ভালো যে স্টুডেন্ট, সে বই দ্বারা কি আকৃষ্ট হবে না? আকৃষ্ট হবে, তীব্রভাবে আকৃষ্ট হবে। তেমনি করে যেটা ফেরো চুম্বক পদার্থ, সেটা চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে হচ্ছে আকৃষ্ট হবে। আর প্যারা যেটা, সেটা এর মাঝখানে। আচ্ছা, তার মানে মাঝখানে যেটা, সেটা হচ্ছে সামান্য ভালো, সামান্য খারাপ। তার মানে মধ্যম শ্রেণীর স্টুডেন্ট বই দ্বারা সামান্য আকৃষ্ট হবে। অবশ্যই। ঠিক তেমনি করে যেটা হচ্ছে যে প্যারাচুম্বক পদার্থ, সেটা চুম্বক ক্ষেত্র দ্বারা একটু মধ্যম মানের আকৃষ্ট হবে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে খারাপ স্টুডেন্ট জীবনে যেই বৈশিষ্ট্যগুলো দেখায়, ঠিক সেই বৈশিষ্ট্যগুলো সবগুলো ডায়ার ক্ষেত্রে মিলবে। ভালো স্টুডেন্ট যেটা আছে, সেটা ফেরোর ক্ষেত্রে মিলবে। আর মধ্যম মানের যে স্টুডেন্ট, সেটা প্যারার ক্ষেত্রে মিলবে। একটা বলি এক্সাম্পল, তাহলে অবশ্যই। যেমন যে হচ্ছে যে ডাল স্টুডেন্ট, ফালতু মাখা, ওর পড়ার কোনো মনোযোগ নাই, ওকে যদি আমি শর্ট মারি, থাপ্পড় মারি, ভাই অপমান করে, ওর উৎসাহ দিলে ওর কোনোটাতে কাজ হবে না। ঠিক তেমনি করে যেগুলো ডায়াচুম্বক পদার্থ, তারা তাপমাত্রা হচ্ছে তার মাধ্যম, যতই চাপ দিই, যা কিছু করি, তার কিন্তু তাপমাত্রার সাথে কোনো চেঞ্জ হবে না। কিন্তু যে খুব ফাইন স্টুডেন্ট, সে দেখা যাইতে পারে যে হঠাৎ করে তাকে বকাঝকা করলে, আল্লাহ না করুক, এমন হইতে পারে যে সে পাগল হয়ে গেছে। হয় না, একটা স্টুডেন্ট একটা পরীক্ষায় 1 নাম্বার খারাপ করছে, এত ভালো স্টুডেন্ট, কেন 1 নাম্বার খারাপ পেলাম, পড়াশোনায় মানে বন্ধ হয়ে গেল, মানে সে পড়াশোনা থেকে কয়েকদিন যেন আমি কিছু করবো না। তাই এরকম ফেরোচুম্বক পদার্থ, চুম্বক ক্ষেত্রের যে আকর্ষণটা, এটা তাপমাত্রার কারণে দেখা যেতে বিলুপ্ত হয়ে যেতে পারে।
আচ্ছা বিলুপ্ত হয়ে যায় মানে এটার হচ্ছে 20 বিন্দু আছে। তো এরকম করে ডায়া প্যারা ফেরো যেটা আছে একটু জাস্ট ডায়া মানে ডাল স্টুডেন্টের সাথে মানে মিলাবো, এটা জাস্ট মিলিয়ে পড়লে ফেরো হচ্ছে ফাইনের সাথে মিলাও, আর প্যারা হচ্ছে মধ্যম মানের স্টুডেন্টের সাথে মিলাও। তুমি বই বের করো, দেখবা যে এখনই তোমার ইনশাআল্লাহ মাথায় চলে আসবে। হ্যাঁ আমরা কমেন্টস করতেছি, ঠিক আছে? কমেন্টসটা কোথায় দেখে দেখো তো ভাই। হ্যাঁ আমি দেখতেছি এই যে এখানে কমেন্টস তো দেখাই যাচ্ছে নাকি এখানে আমাদের ইয়াতে অনেক সময়। তাড়াতাড়ি বলতে থাকো ভাই। জি জি আচ্ছা। হ্যাঁ। আর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক যে বিভিন্ন নির্দেশকের যে বর্ণ, এখান থেকে কোশ্চেন আসে। আমি শুধু আজকে হাইলাইটেড কিছু টপিকস নিয়ে ভাইকে জাস্ট বলতে পারবো যেগুলো থেকে মেডিকেলে কোশ্চেন আসতে পারে। মানে আন্দাজে কোনো টপিকস নিয়ে কথা বলবো না, কারণ সময় খুবই কম। কম সময়ের মধ্যে যতটা বেশি সকলের উপকারে আসে এরকম টপিকস গুলো আসলে আমরা আলোচনা করার চেষ্টা করবো ভাইয়ের দ্বারা। ভাই কিভাবে পড়ায়, তো বিভিন্ন নির্দেশকের যে বর্ণ আছে সেটা কখন কোন পরিস্থিতি কিরকম হতে পারে এটা নিয়ে যদি একটু বলতো যে কিভাবে পড়ো। এটা থেকে বিগত বছরগুলো প্রায় 16-17টা প্রশ্ন আসছে। এত খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক। মানে বিভিন্ন, এটা কি কারণে এতবার আসলো? এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আছে, মেডিকেল কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 2 জায়গায় আছে। রিপিট হতে পারে, রিপিট হয়। জি রিপিট হয় মানে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন্স গুলো হুবুজে একবার রিপিট হয়েছে শুধু 2013-14 সালের দিকে একবার। সেবার না না বলেছে যে 40 আগে এসেছে, হ্যাঁ সেটা পরে আসতে পারে, আসতে পারে, কিন্তু সাধারণত যেই টপিকস থেকে মেডিকেলে পরীক্ষা হয় ওই topics প্রশ্ন থেকে হয়, হ্যাঁ। সেই জায়গা থেকে আসবে। এইটা আমরা সামারিতে যা পড়াই ইনশাআল্লাহ এখান থেকে 90 থেকে 95% মানে সামারি, লাইভ, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট সবকিছু মিলে। আচ্ছা যে জায়গা আমি বলছিলাম সেটাকে বলি, নির্দেশকের বর্ণ। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা তো বিভিন্ন যে নির্দেশকের বর্ণ, এটা থেকে প্রশ্ন এবার আসবে ইনশাআল্লাহ। কি কারণে আসবে? কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আছে, সেকেন্ড পেপারে 2 জায়গায়। মানে কেমিস্ট্রি গোটাল যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 10টা চ্যাপ্টার, তার মধ্যে 3টা চ্যাপ্টারে এটা আছে। এত ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইটা কিভাবে খেয়াল করবে? এই ভাইয়া এখন যেটা বলবো 2-3 মিনিটে এইটা থেকে প্রশ্ন আসবে। একটা প্রশ্ন ইনশাআল্লাহ এটা ধরে নেন। যে সেটা একটা কি আমি প্রশ্ন একটু বলে রাখি, সেটা হচ্ছে এরকম যে মালিহা বলে একটা মেয়ের নাম আমরা খেয়াল রাখবো। মালিহা। মালিহা আচ্ছা নামটা একটু খেয়াল রাখতে হবে। মালিহা, মালিহা একটা মেয়ের নাম। ওকে, হ্যাঁ, মালি নামে আমরা দেশ আছে না মালি, হ্যাঁ সেটা হ দিয়ে আচ্ছা, মালিহা। মালিহা। মালিহার মনে কর সাথে কোনো একটা মনোমালিন্য হয়েছে, এই জন্য আমরা বলি মালিহার বিহনে মালিহার বিহনে ফির কি হলো রে। ফির কি হলো রে। বাস এখনই হয়ে যাবে। তাহলে মালিহা যে রয়েছে, মাতে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। মানে এইটা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, বইটা দেখবে, হ্যাঁ তাহলে কিন্তু একদম একবার হয়ে যায়। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। লতে হচ্ছে লাল না, হ্যাঁ লাল। তাহলে অম্লে হচ্ছে দুইজনের লাল দেখাবে। আচ্ছা 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 আচ্ছা। অম্লে দুইজনের লাল, আর হতে হচ্ছে হলুদ, তার মানে মানে ক্ষারীয়তে খারে, হচ্ছে খারে। হলুদ দেখাবে। মানে এটা কিন্তু যারা বুঝতেছে, যারা বুঝতেছে না, মানে এটা হচ্ছে জাস্ট তুমি বইটা বের করো, তাই বইটা বের করলে, হ্যাঁ, অম্লে কি বর্ণ দেখায়, ক্ষারে কি বর্ণ দেখায়, এটাই তো ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ তারপরে মালিয়া হচ্ছে আচ্ছা। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। Okay. লতে হচ্ছে লাল, তার মানে দুইটা অম্লতে হচ্ছে লাল, আর হতে হচ্ছে হলুদ। বাস। হলুদ। তারপরে অস্থির। বিহনে ফির, আচ্ছা হতে হচ্ছে ফেনল রেড। ফেনল রেড। ওকে ফির কি হচ্ছে ক্রিসল রেড। ওকে ফির কি হলো রে, হতে হচ্ছে হলুদ, তার মানে দুইটা অম্লতে হলুদ, আচ্ছা আর খারে হচ্ছে লতে হচ্ছে লাল। অসাধারণ। ফির কি হলো রে, তাহলে খুব সহজ। মালিয়া আর বিহনে ফির কি হলো রে। আচ্ছা আমি খুবই সহজ জিনিস, আন্দাজে কি কোনটা লাল, কোনটা হচ্ছে হলুদ, কোনটা, এটা মনে রাখার কিছু না তো। মাতে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। লতে হচ্ছে লাল, তার মানে অম্লে দুইজনে লাল, হতে হচ্ছে দুইজনে হলুদ। কোথায় খারে? এরপর হচ্ছে বিহনে ফিরকি, ফিতে হচ্ছে ফেনল রেড। তারপর হচ্ছে কত হচ্ছে ক্রিসল রেড। ক্রিসল রেড। ফিরকি হলো রে, হতে হচ্ছে হলুদ, দুইজনে অম্লতে হলুদ, খারে হচ্ছে অসাধারণ। লাল। বাস। এখন এদের পিএইচ এর পরিসরও মনে রাখা যায়। আচ্ছা খুব সহজ। যেমন মালিয়া আছে, মাতে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, রাইট। মিথাইল অরেঞ্জ এটা হচ্ছে মা, প্রথমে মা আসবে। তারপরে মাতে হচ্ছে মিথাইল রেড, এটা হচ্ছে খালা। খালা কেন রেড কে বললাম, কারণ খালার বয়স কম, একটু লাল শাড়ি পরে। আচ্ছা 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 আর মিথাইল অরেঞ্জ যেটা, সেটা মা একটু অরেঞ্জ শাড়ি, যেহেতু একটু বয়স হয়েছে। আচ্ছা তা মা সাধারণত আমাদের কয় বেলা খাওয়ায়? 3 বেলা। 3 বেলা খাওয়ায়, হ্যাঁ, তার মানে পিএইচ এর পরিসর 3.1 থেকে 4.2। আচ্ছা হ্যাঁ, এরপরে কি হতে পারে? মিথাইল অরেঞ্জের পরে মিথাইল রেড। হ্যাঁ। মিথাইল রেড যেটা, সেটা দেখা যাবে যে খালা। খালা হচ্ছে তার সাথে একটু কি করবে, দেখা যাবে যে হচ্ছে যে বেশি খাওয়াবে। এই যে বলে না মায়ের বোন খালা, মারছে একটু বেশি হচ্ছে যে আদর করে, বুঝছি, তার মানে হ্যাঁ। এটা হচ্ছে 4.2 থেকে 6.3 এরকম হবে। আচ্ছা আচ্ছা তারপরে ফেনল রেড কি চলে, ফেনল বানানটা যদিও ফ দিয়ে, আচ্ছা। এটা মনে রাখার জন্য এ বি সি ডি ই এফ, যদিও এটা ফেনলটা এফ দিয়ে আসে, কিন্তু মনে রাখার জন্য। তারপরে 6 নম্বর বর্ণ আছে না এফ, এফ দিয়ে হচ্ছে 6.8 থেকে 8.4, এটা হচ্ছে অসাধারণ ফেনল। অসাধারণ মনে রাখা আর ক্রিসল রেড যারা আছে, ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রিসলটা ক দিয়ে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর সিটা ইংরেজিতে লিখলে ক্রিসল রেড, সি আর ক্রিস্টিয়ানো রোনালদো কত 7 নম্বর, 7 নাম্বার। তাহলে 7.2 থেকে 8.8 এরকম। প্রত্যেকটা তার মানে ঘটনা প্রত্যেকটা ঘটনা জিনিস আমরা বুঝতে পারছি না, হ্যাঁ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা Even জিনিস ভালো এমনও করে হয় মাথায় রাখতে হবে। আমাদের সময় সম্ভবত Okay. এই শখটা থেকে হ্যাঁ, 2 থেকে 3টা কোশ্চেন মানে আসবে এটা থেকে এটা প্রশ্ন মানে একদম এমনই খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট। টপিক। ঠিক আছে? কোশ্চেন করেছে যে কিভাবে একাধিকবার রিভিশন দেওয়া যেতে পারে। একাধিকবার রিভিশন। হ্যাঁ, কোন আচ্ছা, রিভিশনের ক্ষেত্রে আমি বলি, রিভিশনটা হচ্ছে রিপেয়ারিং। রিপেয়ারিং করার 2টা বুদ্ধি আছে। একটা হচ্ছে যে যেই জায়গায় বুঝবো যে এব্রে থেব্রে কোনো প্রবলেম হইতে পারে, সেটা আগে রিপেয়ার করা। আচ্ছা তো এই জন্য নিয়ম হচ্ছে, আমি যখন একটা জিনিস পড়তে যাবো, তখন পড়ার সময় আমি ওইটা নিজে একবার হচ্ছে রিভাইজ করব। মানে রিভাইজ বলতে কি, আমি একটু বলি অ্যাক্টিভ রিকলিং বলে এটাকে। এটা কিভাবে একটু বলি, ধরা যাক যে
আচ্ছা, ওই যে একজন বলতেছে অভিভাবকের সাথে নিয়ে যাচ্ছে, অভিভাবকদের জন্য বলবো, তাই তো ধৈর্য হারা হইলে হবে না, একটু বলবো অনেক 14 মিনিট কেবল আসছি, হ্যাঁ জি জি আমরা জিনিসগুলো একটু বলি যে আমরা কিভাবে পড়াই, না হলে সবাই তো দেখবে তো। আচ্ছা, অভিভাবকদের জন্য বলবো আমরা যে কি প্রবলেম, আমরা কমেন্টস দেখতেছি তো, আগে আমরা একটু আগে পড়ানোর সিস্টেমটা একটু জি বলি। জি জি অবশ্যই। সবাই যে মনে করে মেডিকেলের পড়া মানে হচ্ছে যে খালি দাগিয়ে পড়া, নো, মেডিকেলের পড়া ঘটনা গল্প দিয়ে বুঝে পড়লে গেম চেঞ্জিং পড়া হয়। অবশ্যই। তো অভিভাবকরা মনে করে যে মুখস্থ কথা এমনি লাইন করল, নো, ঘটনা আপনি গল্প দিয়ে দেখেন, আমি বুঝাই দিচ্ছি। আসলে যে বিষয়টা কি, জায়গাগুলো মানে জানে না তো অনেকে, অনেকে জানেই না যে ঘটনা বা গল্প দিয়ে সহজভাবে পড়ানো যায়। যারা জানবে না তারা তো বলবে যে আসলে মেডিকেলের অ্যাডমিশন টেস্টে পড়ার ক্ষেত্রে কৌশলের কোনো কিছুই নাই, সবকিছু মুখস্থ করতে হবে। এটা টোটালি একটা রং আইডিয়া। আমি বলবো যে আমি তো আসলে ডাক্তারি না পড়লে অনেকে বলতো যে কিভাবে বলতেছি, যেটা আমি পড়েছি আমি জানি, এটা কৌশল খাটিয়ে পড়লে পড়ার যে লোডটা অনেকটা কমে যায় এবং দেখা যায় যে সময়টা বাঁচে। এবং শুধু সময় বাঁচে তা না, একটা পড়া যদি দীর্ঘস্থায়ী যে মেমোরি সেন্টার, সেখানে যদি একবার সেট হয়ে যায়, এটা কিন্তু সহজে চাইলেও ভোলা যায় না। এবং এই বিষয়গুলো যখন আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন প্রশ্নটা পেয়ে যাই এবং টপিকস গুলো থেকে যখন প্রশ্ন আসে, এত ভালো লাগে, শুধু মিলাইতে হয় যে ঘটনাটা এটা, বাস কারেক্ট করা যায় 100% ইনশাআল্লাহ। আচ্ছা, যে জায়গা আমরা ছিলাম, কি টপিকসে ছিলাম জানি? ওটা হয়ে গিয়েছে বিভিন্ন নির্দেশকের বর্ণনা। হ্যাঁ। আর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস যে গতিবিদ্যার একটা, এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথ আছে ফিজিক্সের। তো এই ম্যাথ গুলো কিন্তু অনেকের জন্য কনফিউজিং হয়। তো আমার মনে আছে ভাই, তুই আমাদেরকে এইভাবে পড়াইছিলি কোন একটা সূত্র দিয়ে, হার্ট ঠিক আছে, সেটা যদি একটু সহজ ভাবে যদি, মানে গতিবিদ্যা যেমন আজকে আমি পড়াইছিলাম, আজকে আমি হচ্ছে যে 26-এর ব্যাচে, সম্ভবত 26-এর ব্যাচে আজকে কেমিস্ট্রি পড়ার সময় হঠাৎ করে মাথাটা ঠট ব্লক হয়ে গেল, মাথায় আসতেছে না, তখন ফিজিক্সে গেলাম যে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে হার্ট দিয়ে কিভাবে পড়ে, হার্টের HEART আছে না, অবশ্যই এখানে দুইটা ভায়াল আছে, ERA, রাইট। এই দুইটা ভায়াল যদি বাদ দেই তাহলে তিনটা বর্ণ আছে, HRT, H দিয়ে একটা ফর্মুলা আছে, R দিয়ে একটা ফর্মুলা, T দিয়ে। তো এটা আমি মনে রাখার জন্য বলি, H যেটা সেটা হচ্ছে হিরো, এটা কি H টা কি হিরো, আর তে রোবট, আর টা হচ্ছে রোবট, আর T তে হচ্ছে টম, এর শক্তি হচ্ছে সবচেয়ে কম, টম T তে টম এর শক্তি কম। আচ্ছা, হিরো যে সে সবগুলোতে স্কয়ার হবে। তার মানে এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে V0, একটা sin θ0, একটা G। তাহলে প্রথমটা স্কয়ার, V0 স্কয়ার, sin স্কয়ার θ0, দুইটা স্কয়ার, দুইটা G দিয়ে ভাগ। আচ্ছা, আর যেটা আছে সেটা প্রথমটাতে সে স্কয়ার পায়, V0 স্কয়ার, তারপর একটা স্কয়ার না হয় ভিত্তি হবে sin 2θ0, একটা স্কয়ার, একটা G দিয়ে ভাগ। আর T যেটা আছে সেটা হচ্ছে যে 2, প্রথমে একটা স্কয়ার হবে না, ভিত্তি হয়ে যাবে 2V0 sin θ0, কিন্তু একটা স্কয়ার নেই, তারপর একটা G দিয়ে ভাগ করবো। এটা আসলে এখানে শুনলে যেমন লাগছে, যখন বোর্ডের মধ্যে লিখে দিবে তখন মনে হবে যে এটা মানে একদম পানি, যেটা সত্য কথা, এটাই হয়। আমি দেখেছি যে আসলে মানে এই টপিকস গুলো ভাইয়া যেভাবে বলছে, শুধু শুনলে তো একটা, আর যখন বোর্ডে লিখে দিবে তখনকার ব্যাপারটা কিন্তু পুরোই ভিন্ন। মানে এই কারণেই বলছি যে আসলে কৌশল এবং ঘটনা গল্পের খুবই গুরুত্ব আছে। এবং সবসময় বলি যে নিজেকে অনেস্ট থাকতে হবে, অভিভাবককে চাইতে হবে, এর পাশাপাশি সঠিক গাইডলাইনটা যদি পাওয়া যায়, একই ক্যাটাগরি স্টুডেন্ট, ইভেন দেখা গিয়েছে যে তার হয়তোবা সে তো জানে যে সে কোন ক্যাটাগরি, তার সাথে যারা থাকে তার থেকেও ভালো মানের স্টুডেন্ট, তাদের থেকেও ভালো করা সম্ভব। এটা সত্যি বলছে, যদি সঠিক গাইডলাইন এবং কৌশলটা অবলম্বন করা যায়। তো ভাই আমি একটা ভিন্ন ইয়েতে কোশ্চেন করতে চাই যে আসলে একটা স্টুডেন্টের পড়ার স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত? পড়ার স্ট্র্যাটেজি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট একটা স্টুডেন্টের আসলে সে কি একটা সাবজেক্ট নিয়েই সারাদিন পড়বে, নাকি প্রতিটা সবগুলো সাবজেক্টই ওলটপালট করে একদিনের মধ্যে পড়বে? পড়ার মধ্যে গ্যাপ কতটুকু দিবে? রাত জেগে, অনেকে বলে যে স্যার রাত না জেগলে পড়া হয় না, অনেকে বলে সকালে ঘুম থেকে উঠলে আসলে পড়াটা হবে কিনা, মানে সকালে পড়তে পারে না, ভোরে উঠে পড়তে পারে না। তো আসলে পুরো ব্যাপারটা কোন পন্থাটা অবলম্বন করলে একটা স্টুডেন্টের জন্য আসলে খুব ভালো হবে আর কি? আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, যেমন আমি যখন পড়াই, ওকে, তখন আমি দাঁড়ায় পড়াইলে একরকম হয়, আমি যখন বোর্ড এসে পড়াই তখন আরেক রকম, হাত মুভ করে পড়াইলে একরকম, আমি যদি হাত এরকম করে থাকি তখন একরকম। ঠিক তেমনি করে আমাদের ব্রেনটা আছে, এই ব্রেনটা ঠিকভাবে কাজ করার কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলা গুলো কেউ যদি বুঝে ফেলে, ওই ফর্মুলা গুলো যদি সে প্রয়োগ করে, সে অসাধারণ হবে। আমি বললাম যে ফর্মুলাটা কি, এক নম্বর হচ্ছে ব্রেনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, এটা হচ্ছে ঘুম। ঘুম হচ্ছে ব্রেনের রিচার্জ। তো অনেকে মনে করে অ্যাডমিশন টাইমে আমি ঘুমাবো কম, এটা সবচেয়ে বড় ভুল। অ্যাডমিশনে তাকে বেশি ঘুমাইতে হবে। কি কারণটা কি? কারণটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন পড়াটা পড়লো, সেই পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্মে নিতে হবে। লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার জন্য যতগুলো প্রসিজার আল্লাহ দিয়েছে, তার মধ্যে নাম্বার 1 প্রসিজার হচ্ছে ঘুম। আল্লাহ এমনি খামোখা কোনো কিছু বানায়নি। তার মানে আমি যে পড়াটা পড়তেছি,
এই পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাবে ঘুমের মাধ্যমে, এবং অবশ্যই রাতে আর্লি। যদি আজকে আমি ক্লাসটা বাদ দিতে চাইছিলাম, নোবেলের হচ্ছে বহু রুগী ওই 10:15 পার হয়ে গেছে, আমি বললাম ভাই ক্লাস বাদ দিয়ে না ভাই আজকে করবো, না হলে কালকে তো আরো রুগী আছে। এই কারণে হচ্ছে কিন্তু টাইমটা ওই যে অনেকে জিজ্ঞেস করলো না কাল আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু সময়টা দিয়ে দিয়েছে, না হলে আজকে লাইভে আসতাম না, কিন্তু না আসলেও হয় না। আচ্ছা, তাহলে আমি যে জায়গায় ছিলাম, প্রথম ইয়েটা কি ঘুম। তার মানে যত সে ভালো করে ঘুমাইতে পারবে তত তার পড়া শর্ট টার্ম থেকে লং টার্মে রিজার্ভ হবে। অনেক স্টুডেন্ট আছে আমি সারা বছর পড়ি, দেখা যাচ্ছে সেকেন্ড টাইমও পড়তেছে, ফার্স্ট টাইমের আগের থেকে পড়তেছে, মানে একেবারে মেট্রিকের পর থেকে পড়ে, কিন্তু তার পড়া লং টার্মে রিজার্ভ হয়নি। শুনে দেখা যাবে তার 1 নম্বর সমস্যা আছে, সে কম ঘুমায়, এবং অভিভাবকরা বলে আমার ছেলে মেয়েকে আমি ঘুমাইতে দিব কম। এটা ভয়ঙ্কর ভুল একটা দিক। তাকে 7 থেকে 7.5 ঘন্টা ঘুমাইতে দিতে হবে। এর মধ্যে সবচেয়ে ভালো যেটা টাইম, সেটা যদি আমি বলি এশার নামাজের পরে। এই যে আমরা যে লাইফ টাইম করছি, এই সময় যে ঘুমায় সবচেয়ে ভালো, কিন্তু আমরা কোন রকম বুদ্ধি নেই দেখে আসছি। নর্মালি আমি তাড়াতাড়ি আমরা ঘুমানো পারি, ক্লাসগুলো মানে নরমালি 10টার আগে শেষ হয়ে যায়। তাহলে 1 নাম্বার হচ্ছে ঘুম, নাম্বার 1। নাম্বার 2 যেটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে অসাধারণ স্টুডেন্ট হবে আচ্ছা যদি সে আল্লাহর সাথে কানেক্টেড থাকে। তো অনেকে কবে আল্লাহর সাথে আমি কেমনে কানেক্টেড হবো? আমি ইসলাম ধর্মে যারা, তাদের জন্য 2-1টা দোয়া বলে দিই। রাব্বি জিদনি ইলমা, তুমিও পড়ো না ভাই? অবশ্যই পড়ি। রাব্বি জিদনি ইলমা বারবার খালি পড়তে হবে, রাব্বি জিদনি ইলমা। এটা যারা অন্য ধর্মের, ওই ধর্ম অনুযায়ী যে কোনো থাকে সেটা পড়বে অবশ্যই। তার সাথে যেটা খুব ভালো হয় ব্রেইনের জন্য, সেটা হচ্ছে, অনেকে এটা আমি জানি বিশ্বাস করবে না, আমি নিজে যেটা করি, জাস্ট কোরআনের হচ্ছে একটা আয়াত হলো পড়া, যে বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ। ব্রেন এটাকে কুল ডাউন হয়, যে একটা জায়গায় আগুন জ্বলতেছে, পানি দিলে যেমন সাধারণত পড়লে যে কি রকমের লাভ। আমি একটা ঘটনা বলি, এটা আমি খুবই অ্যামিউজিং বিষয়টা। কোরআন যারা পড়তে পারে খুবই ভালো, এটা তো নিঃসন্দেহে ভালো। যে পড়তে পারে তাকে অর্থ বুঝতে হবে, যে অর্থ পারে সে আরো অ্যানালাইসিস করবে। যে পড়তে পারে না, এরকম একজনের আমি স্পেসিফিক জানি, এখন মনে করতে পারছি না কে বলেছে, তবে খুবই কথাটা ভালো লেগেছে, যে পড়তে পারে না কোরআনটা, সে যদি শুধু এই যে কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে, এগুলো শুধু এই যে এইভাবে আঙ্গুল দিয়ে দেখবে, শুধু চোখ বুলিয়ে দেখবে, এবং আল্লাহকে বলবে আল্লাহ তুমি লিখেছো, যা বলেছো, যা লিখেছো অবশ্যই সত্য বলেছো, সত্য লিখেছো। চিন্তা করেন, কোরআনের দিকে তাকাইলো, কোরআনের এই হরফগুলো তো আল্লাহ তাআলারই ঐশী বাণী। এগুলো যদি শুধু তাকায় থাকেন আপনি, তারপরে ব্রেনের জন্য উপকারী আছে। এবং অবশ্যই যদি না পড়তে পারি, এটার মানে এই না শুধু তাকায় যাবো এইভাবে জিন্দগি শেষ হবে, এটা না। অবশ্যই আমাদের পড়া শিখতে হবে, জানতে হবে। কিন্তু ঘটনাটা এরকম যে এটা কিন্তু আমাদের হিউম্যান বডির জন্য অনেক উপকারী ভাই। অ্যাবসলিউটলি। কারণ আমি দেখেছি কোরআন পড়লে কিন্তু ব্রেনটা শান্ত হয়। আলহামদুলিল্লাহ, সে জায়গায় ছিলাম। জি ভাই, ওকে। তাহলে 1 নম্বরে হচ্ছে ঘুম। হ্যাঁ, নাম্বারিংটা একটু ওলট পালট করতে পারি, সমস্যা বলছি। 2 নম্বরের সাথে কানেকশন 1 নাম্বার, ওইটা 1 নাম্বার। তাহলে ঘুমটা যেটা আছে, এটা কিন্তু একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে যেটা, সেটা হচ্ছে ব্রেইনের জন্য কিছু প্রয়োজনীয় খাবার আছে। তার মধ্যে 1 নাম্বার প্রয়োজনীয় খাবার যেটা ব্রেইনের জন্য, নাম্বার 1, সেটা ওয়াটার। কারণ ব্রেইনটা তো পানির মধ্যে হচ্ছে ভাসতে থাকে। এই ব্রেইনের 78 থেকে 80% প্রায় হচ্ছে পানি। তার মানে একটু পানির কম বেশি হলে ব্রেইনের ফাংশনের মধ্যে কম বেশি হয়। আমি বলবো যে কোনো শিক্ষার্থী, তোমার এখন পড়ায় মন আসতেছে না, আমি যখন লাইভে পড়ে আমার স্টুডেন্ট এটা শিখছে, ধর হঠাৎ করে আমার একটা মাথায় না আসতে পারে, স্টুডেন্ট আমাকে বলে যে ভাই আপনি পানি খান, এবং আলহামদুলিল্লাহ পানি খেলাম, স্টুডেন্ট কাছে ব্রেইন অ্যাক্টিভ হয়ে গেল। পানি খাওয়া খুব ইম্পর্টেন্ট। আর কি হইতে পারে, ব্রেইনের যে একটার সাথে নিউরনের আরেকটা যে কানেকশনটা, এটা স্ট্রং হবে যদি আমি তেল জাতীয় মাছ খাই। তার মানে যেই মাছের তেল আছে, তেল বেশি আছে, তেল যুক্ত যে মাছ আছে, সেইটা যদি আমি খাই খুব ভালো। তার সাথে কি আছে, বিভিন্ন রকমের বাদাম মারাত্মক ইম্পর্টেন্ট। বাদামটা এই কারণে যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তৈলাক্ত মাছটা খাওয়া হয়তো বা তার যে অ্যাবিলিটি সেটা সে পারবে না। হ্যাঁ, তো বাদাম কিন্তু এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। 10 টাকার বাদাম নিলেও কিন্তু এটা যদি খাওয়া যায়, সেটা কিন্তু ব্রেইনের জন্য খুবই হেল্পফুল রোল প্লে করবে, তাই কিনা ভাই? অবশ্যই। যারা মাছ খেতে পারবে তৈলাক্ত মাছ, এটা খুবই ভালো। আচ্ছা, আমরা প্রশ্নগুলো দেখতেছি। একজন বলছে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমি একটু বলি। অভিভাবকদের উদ্দেশ্যে 1 নাম্বার কথা যেটা, আমরা তো শেষে কথাগুলো বাই রোটেশন আসবে। 1 নম্বরে যে জিনিসটা মাথায় রাখতে হবে অভিভাবকদেরকে, যে দেখেন আপনার সন্তান যখন খুব ভালো করে, তখন আপনি তো তার সাথে থাকেনই। অবশ্যই। যখন কোনো কারণে রেজাল্ট আশানুরূপ হয় না, তখন তার সাথে থাকেন। কেননা যেই সময় আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করতেছে কিন্তু কোনো কারণে রেজাল্ট এরকম হচ্ছে না, ওই সময় আমরা কি করে একটা নেগেটিভ জিনিস সরাই দিলাম, যাই তুই কেন পারতেছিস না, তোর পিছনে এত খরচ পাতি করছিস, এই কাজ করাই যাবে না। এটা কিন্তু ভয়ঙ্কর খারাপ। এবং আর একটা ভুল অনেক গার্ডিয়ানকে আমি করতে দেখেছি, যে কখনো যখন স্টুডেন্ট ওনার যে সন্তান কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা যখন পায় না, অল্পের জন্য হয়তো হচ্ছে না, তখন কম্পেয়ার করেন আপনারা অনেকেই। তারই হয়তোবা ক্লাসমেট বা আপনার পাশের বাড়ির একজন হয়তোবা সে ভালো করেছে, তার থেকে কম্পেয়ার করতেছেন যে কি অমুকটা পারলো, তুই কি করিস। এই ধরনের কাজ করা যাবে না, কখনোই তাকে কম্পারিজনের মধ্যে আনা যাবে না। তার তো এমনি মনটা ভেঙে গিয়েছে। আপনার সব থেকে উচিত অভিভাবক হিসাবে, আপনি তো সব থেকে কাছের মানুষ, আপনি যদি তাকে কষ্ট দেন আরো, তো সে তো বেচারা অসহায় হয়ে যাবে।
সে আর পাশের জন ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, ওই কথাটা এখন বলারই দরকার নেই, সে তো কষ্ট পাবে, কারণ ছোট মানুষ, ইন্টারমিডিয়েট আর কি এমন বয়স হয়েছে। আপনারা আশ্বস্ত করেন ওর জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। আপনারা যদি মনে করেন যে তাকে একটু পেইন দিয়ে কথা বলে সে আরো এটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এটা মোটেও না। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হিতে বিপরীত হয় এবং এটা হওয়ার চান্সই বেশি। সে একটু খারাপ করেছে, আপনি দেখেন যে সে আসলে পরিশ্রম করেছে কিনা, পরিশ্রম করেছে কোনো কারণে হয়নি, এটা হইতে পারে, আপনাদের উচিত তাকে সাপোর্ট দেওয়া, তাই কিনা ভাই? 100%। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যখন একটা স্টুডেন্টের প্রতি রাগ হবেন, মানে আপনার সেটা খুব কাছের স্টুডেন্ট, তা আপনি মনে করছেন আমি ওর ভালোর জন্য রাগ হচ্ছে। আমি এটাকে এক্সাম্পলটা এরকম করে বলি, একজনকে আমি খুব পছন্দ করি কিন্তু আমি বিষ দিলাম বা আর্সেনিক যুক্ত এক গ্লাস জুস দিলাম, সে যদি খায় তার কিন্তু ক্ষতি হবে। আমি কিন্তু তাকে খুব পছন্দ করে দিলাম, তার মানে পছন্দ করে দিলাম কি দিলাম না সেটার উপর নির্ভর করতেছে না, আমি তাকে দিলামটা কি। তার মানে একটা স্টুডেন্টের যখন রেজাল্ট খারাপ হয় তখন তাকে দোয়া দিব। দোয়া দেওয়ার জন্য দোয়া বলতে অনেক সময় মনে করে আল্লাহর কাছে হাত তুলে তো চাবই, তার সাথে যেটা ইম্পর্টেন্ট তাকে বলবো যে তুমি ইনশাল্লাহ চেষ্টা করো, 40টা অ্যান্সার করছো কারেক্ট, 50টা করছো, যেই জায়গায় ভুল সেটা বুঝো, কোথাও যদি সমস্যা থাকে তুমি কমেন্টস করো, জানাও, ইনশাল্লাহ এটা ঠান্ডা মাথায় যদি পড়ে ফেলো অবশ্যই তুমি পারবে। এই কথাটা যখন বলবে তখন স্টুডেন্টের কিন্তু কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। আর যে স্টুডেন্টকে আমি বলে ও ফার্স্ট হয়েছে এত নাম্বার বেশি পেয়েছে তুমি পাও নাই, তখন কিন্তু সে যতটা নেগেটিভ ছিল তার সাথে এটা নেগেটিভিটি আরো বাড়াই দিবে, তখন তার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যাবে। আমাকে একটু দেখা যাবে একটু, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, গ্রুপ স্টাডির মানে যারা মেসে থাকে দেখা যায় যে এমনও হয় যে একই রুমে দুইজন হয়তো পড়ছে, এরকম হচ্ছে যে গ্রুপ স্টাডি করার কি কোনো রোল আছে কিনা? গ্রুপ স্টাডির ক্ষেত্রে যেটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বন্ধু ধরা যাক ছেলে ছেলে বা মেয়ে মেয়ে গ্রুপ স্টাডি করতে পারে, সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট এবং ওইটা খেয়াল থাকে না, এরকম বড় ছক, বৈশিষ্ট্য, উদাহরণ, পার্থক্য, এই জিনিসগুলো ধরা। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রুপ স্টাডি করতেছে, যে জায়গা থেকে জীবনে প্রশ্ন হবে না সেই জায়গা থেকে, এটা করে লাভ নেই। এটা আবার একটা সমস্যা, এইটাতে খুব মেন্টালিটি দেখতে হবে যে যার সাথে স্টাডি করছিস তার মেন্টালিটি ভালো কিনা, নাহলে কিন্তু দেখা যায় ইচ্ছা করে এমন এমন কঠিন প্রশ্ন করবে আপনার মনোবল ভেঙে যাবে, এটা না করাই ভালো হবে সেক্ষেত্রে। আর কখনো ওই যে ছেলে মেয়ে পারস্পরিক ওটা হারাম, বেশিরভাগে না এটা মেসে যারা থাকে সেক্ষেত্রে বলেছি ছেলে ছেলে মেয়ে মেয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট টপিক ভাই আমরা একটু আলোচনা করতে। আচ্ছা, আমি ওইটা মনে হয় কথা শেষ করতে পারিনি, যে ব্রেইন এর জন্য ভালো, কথা শেষ হয়েছে না। ভোরে উঠলে কি ইম্প্যাক্ট হয়? ভোরে উঠলে মানে আমি যেটা বলি সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি উঠা, এবং রাতের আগে তার যে ঘুমের রিচার্জটা হবে এটা দিনের অন্য কোনো সময় হবে না। এবং তার সাথে হচ্ছে পানি রেগুলার হচ্ছে ঠিকভাবে খাওয়া। তা অনেক স্টুডেন্ট হচ্ছে পানি ঠিকভাবে খায় না, এর সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া। ওই যে স্টুডেন্টরা কমেন্টস করছে, জানে আমাদের স্টুডেন্ট, বুক ভরে শ্বাস নিলে দেখা যাবে শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে, শরীরটা চাঙ্গা হয়ে যাবে। এরপরে রাতে যে আছে ঘুমানোর আগে আমি যেটা বলবো যে খুব ভালো যে সে যদি পারে কয়েকটা হচ্ছে যে একটু বাদাম খেয়ে রাতে, যদি 1 কাপ দুধ আবার বেশি খেলে সমস্যা, বা একটু দই খাই, দইটা অবশ্য রাতে না খাওয়াটা অনেকে এটা নিয়ে আছে, যদি তার হজম হয় ভালো একটু খেয়ে নিতে পারে। আর প্রত্যেকদিন হচ্ছে সূর্যের নিচে হাঁটা। তো অনেকে বলে ভাই হাঁটার সময় তো আমার টাইম লস হবে, নো, যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে হাঁটার সময় সে ছোট্ট যে হচ্ছে ডায়েরি আছে সেখানে কিছু টপিকস লিখে নিবে। ধরা যাক এই যে আমরা যেগুলো জিনিস পড়াচ্ছি এরকম, সে ভুলে যায় কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো জাস্ট টপিকসটা কিরকম টপিক, যেমন ধরা যাক যে একটা অধ্যায় সে পড়ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক ধর্ম, বন্ধন, সেটা কিছু জিনিস সে হচ্ছে যে টপিকগুলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এরপরে সংকরায়ন, এদের মধ্যবর্তী বন্ধন কোণ কত, এই জিনিসগুলো জাস্ট লিখে নিয়েছে, ওইটা দেখে দেখে সে হাঁটতেছে এবং রিভাইজ করার চেষ্টা করছে। তাহলে যেটা হবে কোন জায়গায় যদি সে আটকে যায় সেটা এসে বাসায় আবার ওইটা হচ্ছে যে মিলাই নিতে পারবে, তখন দেখা যাবে তার পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে ইনশাআল্লাহ রিজার্ভ হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে ভাই বিভিন্ন যে আমাদের প্রোটিনের প্রকারভেদ রয়েছে, এটা স্টুডেন্টরা কিভাবে মনে রাখতে পারে? এইটা হচ্ছে যে কোষ রসায়ন যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে একটা খুব ইম্পর্টেন্ট টপিকস, এবং এখান থেকে কয়েকবার প্রশ্ন আসছে। আচ্ছা, এই টপিকসটা মনে রাখা খুব ইজি। এটা আমরা যেভাবে বলি, আমি যেভাবে বলতাম সেটা হচ্ছে যে 7টা তো প্রোটিন আছে, এখানে মূলত প্রশ্নটা আসলে যে কোন প্রোটিনের বৈশিষ্ট্য কোনটা হয় নয় এটার উপরে। আচ্ছা, যেমন এটা আমরা এইভাবে খেয়াল রাখি যে অ্যালবুমিন, গ্লোবিন, আগে তো নামগুলো বলি, অ্যালবুমিন, গ্লোবিলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন, না আমরা ঠিক বলতেছি কি? আচ্ছা, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, উল্টাপাল্টা কেন হইলো? কারণ অন্য জায়গায় যে 4টা প্রোটিন পড়ছিল, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন, তার মানে ওই যে রক্তের ঝোলের মধ্যে যে 4টা পড়ছিলাম, হ্যাঁ ওই যে আমার ছোট বোন আসছে, সে বলতেছে যে উনি কি হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট এখানে আলোচনা করতেছি তো। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওইটার সাথে এটা পড়াটা ম্যাচিং হয়ে গেছে না, সেই জন্য এটা কিভাবে ঠিক করতে হবে সেটা বলি যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন,
প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন, 7টা প্রোটিন আছে। তো এই 7টা প্রোটিন যেটা আমরা করতে পারি যে অ্যালবুমিনটা হচ্ছে ডিমের হচ্ছে সাদা অংশে থাকে, আচ্ছা, তার মানে ডিমের সাদা অংশে অ্যালবুমিন। গ্লোবিউলিন যেটা এটা ডিমের কুসুমে থাকে, কুসুমে থাকে, তাহলে খুবই ডিমের সাদা important, এই অংশ জায়গাগুলো অ্যালবুমিন, খুবই, মানে আর গ্লোবিউলিন ডিমের কুসুমে। আচ্ছা, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, গ দিয়ে না, গ তাহলে দিয়ে। গমে থাকে গ্লুটেনিন। অসাধারণ। আচ্ছা, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন। আচ্ছা, এরপর কি রয়েছে? প্রোলামিন। প্রোলামিন। প্রোলামিনটা আমরা যেটা বলতাম যে ঢাকার পোলা, ঢাকার পোলা ওই অনেকে হচ্ছে স্পিরিট টিস্পিরিট এগুলো খায়, আচ্ছা, আচ্ছা, এগুলোর মধ্যে ধরলাম যে 70% অ্যালকোহল থাকে, তাহলে 70% অ্যালকোহলের দ্রবণীয় কি হবে? এটা হচ্ছে প্রোলামিন, পোলা, ঢাকাইয়া পোলা। বুঝতে পেরেছি। তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, প্রোটামিন। প্রোটামিনটা বলতাম এটা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। আচ্ছা, ক্ষুদ্র প্রোটিন কিভাবে মনে থাকবে? পট যেটা আছে, পট, আচ্ছা, এই যে গ্রামে যারা হচ্ছে দেখা যায় না একটা পটের মধ্যে সামনে অল্প কিছু, হ্যাঁ, হ্যাঁ। শহরে যারা মেসে থাকে পটের মধ্যে, হ্যাঁ, এই যে ইয়াটা আছে প্রোটামিন যেটা আছে ছোট্ট একটা যে পট, এই জন্য প্রোটামিনটা সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। প্রোটামিনটা অসাধারণ। মানে সবচেয়ে এই ক্ষুদ্র প্রোটিন। গল্পগুলো ছলে যদি আমরা পড়ি, হ্যাঁ। পড়াটা অনেক সহজ হয়ে যায়। আর Absolutely right. এরপরে যেটা স্ক্লেরোপ্রোটিন, এটা হচ্ছে ওই যে স্ক্লেরেনকাইমা আছে না, হ্যাঁ, হ্যাঁ, সরল টিস্যুর হ্যাঁ, প্রকার, হ্যাঁ, হ্যাঁ। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। right, right. স্ক্লেরেনকাইমা কিন্তু খুব মৃতজীবী এবং শক্তের মধ্যে পাওয়া যায়, ঠিক তেমনি করে স্ক্লেরোপ্রোটিন যেটা, আচ্ছা। এটা হচ্ছে সবচেয়ে শক্ত প্রোটিন। কোথায় পাবে শক্ত? যেমন ওই যে শিং যে থাকে, দাঁতের মধ্যে থাকে, তারপর হচ্ছে মাছের আইসের মধ্যে থাকে, Right. এবং এগুলো সবগুলো প্রাণী, তার মানে একমাত্র প্রাণী দিয়ে পাওয়া যায় স্ক্লেরোপ্রোটিন, অসাধারণ। অন্য কোনো প্রোটিন পাওয়া যাবে অসাধারণ না। কৌশল। তো এইভাবে জিনিসটা পড়তে হবে। তো ভাই, যে বিষয়টা নিয়ে আমরা শুরু করেছিলাম যে আসলে হ্যাঁ। একটা স্টুডেন্ট, একই ক্যাটাগরি স্টুডেন্ট, মানে কি মনে হয় যে কোন ভুলের কারণে আসলে সেম ক্যাটাগরি স্টুডেন্ট চান্স পাচ্ছে না, যিনি পাচ্ছে না ওনার ভুলটা আসলে কোথায়? এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথম থেকে সে যে পড়বে, প্রত্যেকদিন তাকে, আমি বলি যে মেডিকেল অ্যাডমিশনের 5টা বক্স আছে, যত বেশি সংখ্যক সে বক্স পড়তে পারবে সে তত ভালো করবে। তার মানে একটা স্টুডেন্ট ধরা যাক যে দৈনিক 10 ঘন্টা পড়তেছে, একটা বক্সের পড়া পড়লো। আবার ওই লেভেলের আরেকটা স্টুডেন্ট দৈনিক 10 ঘন্টা পড়লো, কিন্তু 2টা বক্স পড়লো 5 ঘন্টা 5 ঘন্টা করে। আচ্ছা, আবার আরেকটা স্টুডেন্ট আছে, সেও 10 ঘন্টা পড়ছে, ওদের লেভেলের স্টুডেন্ট, সে 3টা বক্স পড়ছে, তার মানে একটাতে 3.5 ঘন্টা, একটাতে 3.5 ঘন্টা, একটাতে 3 ঘন্টা। আরেকটা স্টুডেন্ট আছে, ওই 10 ঘন্টা পড়ছে, সে 4টা বক্স, ঠিক আছে? আচ্ছা। সেই 4টা বক্স যে আছে, এই 4টা বক্সে প্রত্যেকটাতে আড়াই করে পড়ছে। ওকে, এখন ইন্টারেস্টিং, আরেকটা স্টুডেন্ট সে 5টা বক্স পড়ছে, প্রত্যেকটা 2 ঘন্টা করে পড়ছে। আচ্ছা, তাই এইখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে স্টুডেন্টটা যত বেশি বক্স পড়বে, আচ্ছা, সেই স্টুডেন্টটা টোটাল পড়ার পরিমাণটা বাড়বে, এবং সেই স্টুডেন্টটা চান্স পাওয়ার রাস্তায় তত আগে যাবে। এইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা। তার মানে একই টাইম পড়তেছে, কিন্তু যত বেশি বক্স সে পড়বে সে তত ওই স্টুডেন্টটা পড়াশোনা আগায় থাকবে। এটা একটা সহজ ফর্মুলা বলি। যেমন ধরা যাক যে ওই যে ইয়ে আছে না, ওইটাকে যেটা আমরা বলি একটা ত্রিভুজের যে কোনো 2টা বাহু থাকে না, 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তর। অবশ্যই। আচ্ছা, ওই যে একজন বলছে স্যার আপনি লেকচার নিতে, ওই যে রাতে আমরা যে তাড়াতাড়ি ঘুমাইতে বলি, আজকের ব্যাপারটা একটু ভিন্ন। আজকের ব্যাপারটা হচ্ছে নোবেলকে 9:30 আমাদের লাইভ হওয়ার কথা, আসলে কিন্তু এমন পেশেন্ট আসছে, এমন ওই পেশেন্ট গুলো এত দূর দূরান্ত থেকে আসছে যে ওদেরকে যদি ইয়া করে দেই তাহলে মুশকিল। এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং এখানে যে জিনিসটা আমি যেটা বলি সেটা সাইন্টিফিক্যালি বলি। এখন দেখা যাক যে আজকে আমি দেরিতে আসলাম না, যে এখন বাজতেছে 11টা, আমরা আসি, তো এইটাতে ওই যে একজন যিনি কমেন্টস করছে, এইটাতে মানে উনি কি বুঝাইতে চাচ্ছে, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে ভাই আপনি, আমি যেটা বলছি ওইটা যদি আমিও না মানি আমার জন্য ক্ষতিকর হবে। সেটাই। তার মানে হচ্ছে মানতে হবে। এখন 2টার মধ্যে আমাদের দেখতে হয়েছে যে খরচ কোনটা। আমি তারপরে বললাম যে ভাই রুগী তো ফিরিয়ে দেওয়া যাবে না, কারণ এত দূর দূরান্ত থেকে আসছে। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে ওই প্রোগ্রামটা দরকার হলে একটু দেরিতে শুরু করবো। আচ্ছা, যে জায়গা আমরা ছিলাম, কোন জায়গা থেকে জানি? ওই যে যেটা বলছিল আর কি। কোনটা খেলা বলছো? কোন টপিকস বলছিল? কি একই মানে ক্যাটাগরি স্টুডেন্ট কোন? হ্যাঁ, তার মানে একটা স্টুডেন্ট যত বেশি বক্সের পড়া পড়বে সেই স্টুডেন্টটা তত ভালো রেজাল্ট করবে। তাহলে মেডিকেলে 5টা বক্স আছে, প্রত্যেকদিন যদি সে প্রত্যেকটা বক্স পড়তে পারে সবচেয়ে ভালো। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে প্রথম থেকে সে যে পড়বে 100% যে তার পড়ার টাইম, হ্যাঁ, সেই টাইমটা 2টা ভাগ করবে। আচ্ছা, একটা টাইম হচ্ছে 75% নতুন পড়া, আর 25% হচ্ছে রিভিশন। এবং রিভিশন দেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে। কি কারণে? কারণ আমি যদি রাতে ঘুমানোর আগে রিভিশন দেই, ওই সময় রিভিশনটা দিয়ে আমি ঘুমাইলাম না, আমার সাবকনসিয়াস মাইন্ডে কানেকশনটা খুব মানে ভালো হবে। আচ্ছা, আবার তখন আমি সকালে ঘুম থেকে উঠলাম, সেই সময় আমার ব্রেনে থিটা ওয়েভ এবং আলফা ওয়েভ 2টা অ্যাক্টিভ হয়। সকাল টাইমে যেমন হচ্ছে যে ওই যে দেখা যায় না যে ট্রাফিক জ্যামটা কম থাকে, রাস্তায় গাড়ি খুব আরাম করে চলে, ঠিক তেমনি করে ব্রেইনের মধ্যে যে পড়াটা আছে শর্ট টার্ম থেকে লং টার্মে যে মানে হচ্ছে যে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়া, এইটা ওই টাইমে রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে ভালো হয়।
ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা ভালো করে এটা খেয়াল একটু রাখতে হবে। ফলো করবো আর কি এই ব্যাপারটা। ভাইয়া চুল পড়ে যায়, এগুলো পরে। কোটি দিতে খাবার। আজকে আসলে আমরা মেডিকেল অ্যাডমিশন নিয়ে কথা বলবো, এটা আরেকটা লাইভে ইনশাল্লাহ ওটা নিয়ে হ্যাঁ। কথা হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটা কোশ্চেন করেছে যে আমার মেয়ে পড়তে চায় না, অনেক ঠেলাঠেলি করছি কিন্তু পড়ছে না, গার্ডিয়ান বলেছে, কি করা যেতে পারে? আসলে মানে কিসে পড়ে আগে এটা ইন্টারমিডিয়েট এইচএসসি তে। আচ্ছা, এইচএসসি তে আমি যেটা বলি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট পড়তে চায় না, দুইটা কারণ হতে পারে। একটা জিনিস হচ্ছে যে তার জীবনে কোনো বড় লক্ষ্য নেই। লক্ষ্য নাই, এটা খুবই ইম্পর্টেন্ট। বড় লক্ষ্য যদি তার মধ্যে না থাকে তাহলে সে পড়বে না। ঠিক। কি কারণে হইতে পারে? একটা হইতে পারে সে জীবনে সবকিছু পেয়ে গেছে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এই জন্য আমি অভিভাবকদেরকে বলি জীবনে সবকিছু আপনি কি দিবেন না, আপনি আপনার সন্তানকে তার প্রয়োজনটা দেন এবং তাকে বলেন যে তুমি যদি জীবনে অসাধারণ কিছু করতেছো তোমাকে নিজে পরিশ্রম করে করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা হয়েছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই সময় হচ্ছে যে একটা স্টুডেন্ট যে পড়াটা সহজে বুঝতে পারে না, কঠিন লাগে। একটা জিনিস যদি সে সহজে বুঝতে পারে তখন কিন্তু পড়ার প্রতি একটা আগ্রহ পায়। তার মানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে জীবন সম্বন্ধে তার একটা উঁচু লক্ষ্য, এবং লক্ষ্যটা তখন হবে যদি সে সবকিছু এখন পাওয়া যায়, তাহলে উঁচু লক্ষ্যটা হওয়া তার জন্য কঠিন। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে পড়াটা সহজভাবে বুঝতে পারে। পড়াটা যদি সে সহজভাবে বুঝতে পারে এবং তার যদি একটা বড় লক্ষ্য থাকে, ইনশাআল্লাহ আশা করা যায় যে সে আস্তে 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 পড়াশোনার মধ্যে ইনশাআল্লাহ হচ্ছে একটা মনোযোগ নিয়ে আসবে। ঠিক। ওকে। কালো জিরার মধু কি ভালো একসাথে খাওয়া? হ্যাঁ, কালো জিরার মধু যদি কোনো অ্যালার্জি কন্ডিশন না থাকে অবশ্যই খুব ভালো, দুইটা মিলে সুপার একটা ফুডের মতো তৈরি হয়ে যায়। কোশ্চেন করেছে যে অনলাইনে ভালো হবে না অফলাইনে, অনলাইনে অভ্যস্ত না উনি, তো উনি পারবে কিনা, আসলে অনলাইনের অ্যাডভান্টেজটা কি? আমি এটা বলি যে অনলাইনে যেটা স্টুডেন্টের 5টা ক্যাটাগরি আছে, 5টা টাইপ আছে স্টুডেন্ট। একটা হচ্ছে মোস্ট রেগুলার, একটা হচ্ছে রেগুলার, আর একটা হচ্ছে এটাকে আমরা বলবো যে খুব পড়াশোনার মধ্যে আগ্রহী, বাংলায় বলি তাহলে। আগ্রহী। আর দুই রকম স্টুডেন্ট আছে যারা ইরেগুলার এবং পড়াশোনায় আগ্রহ পায় না, লেজি। আচ্ছা। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বলি আমরা, তাহলে ওদিকে তাকায় আমরা শিখে না তাকায়। যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে প্রথম যে 3টা ক্যাটাগরি আছে, মানে স্টুডেন্টের 5টা কোয়ালিটি আছে, তার মধ্যে প্রথম 3টা ক্যাটাগরির মানে যারা পড়াশোনায় আগ্রহী, রেগুলার এবং খুব অসাধারণ কিছু করতে চায়, এদের জন্য তো অনলাইন চোখ বন্ধ করে ভালো। অফলাইন দেখা যায় যে আগে আমরা যেটা বলতাম যে লেজি স্টুডেন্ট এবং ইরেগুলার যে স্টুডেন্ট, সেই দুই ধরনের স্টুডেন্টের আসলে আমি মানুষ থাকলে চোখের দিকে কথা বলে আমার স্টুডেন্টের সামনে যেটা হয়। আচ্ছা, এই দুইজন গ্রুপের জন্য আমি মনে করতাম যে এটা ভালো হচ্ছে যে অফলাইন। সমস্যা নেই, ক্যামেরার দিকে। কিন্তু এখন আমরা যে জিনিসটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি অনলাইনে একটা জাস্ট ফর্মুলা ফলো করে, সে ফর্মুলাটা আমি বলতেছি, তাহলে সে লেজি স্টুডেন্ট হোক বা ইরেগুলার হোক, ভালো তো হইলেই হইলো, যেই লেভেলের স্টুডেন্ট হোক তার জন্য অনলাইনটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কি কারণে? কারণ হচ্ছে অনলাইনে সে যে জিনিসটা বুঝে নেয় সেই জিনিসটা বারবার দেখে সে বুঝতে পারে। কোনো কারণে ওই দিন ওই ক্লাসটা মিস করছে, সে পরে দেখে নিতে পারে। এবং এমনিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসার যে সময়ের অপচয়, সেটা থেকে সে রক্ষা পেতে পারে। আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা কি, অফলাইনে যদি সে প্রাইভেট যেই টিচারের কাছেই পড়ুক, সবচেয়ে বেস্ট টিচার সাধারণত অনলাইনে পড়াবে। কেন? কারণ বেস্ট টিচার তো হাজার হাজার স্টুডেন্টকে ওরকম করে প্রাইভেট ব্যাচ করে পড়াইতে পারে, সম্ভব না। তার মানে উনি কি চাবেন? সবচেয়ে বেস্ট টিচার অফলাইনে থাকবে না, সাধারণত উনি অনলাইনে যত বেশি সম্ভব শিক্ষার্থীকে ওনার নলেজটা দেওয়া সম্ভব সেটা উনি করবেন। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে সবচেয়ে ভালো টিচারের আপনি যে ক্লাস দেখেন, দেখবেন যে উনি আলটিমেটলি অনলাইনে আসবেন, এবং ওই ভালো টিচারের ক্লাস করার জন্য আপনার অনলাইনে অল্প সময় উনি দেখা যাবে বেশি জিনিস আপনার মাথায় ইনশাল্লাহ ঢোকাই দিতে পারবে। যে জিনিসটা বলতেছিলাম যে এমন একটা জিনিস আছে যে জিনিসটা ফলো করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমি সবসময় বলি যে অভিভাবকদের উচিত হচ্ছে ফোনটা তাদের কাছে রাখা। আচ্ছা। এবং অভিভাবক বলতে এখানে হইতে পারে মা, বাবা, বড় ভাই, আপু, তারা হচ্ছে যে ফোনটা তাদের কাছে রাখবে। ক্লাসের টাইম তো জানেই যে এই টাইমে আছে, নোটিফিকেশনটা জাস্ট যখনই পাইলো ক্লাস শুরু হয়ে গেছে সন্তানের হাতে দিল। এই কষ্টটুকু করতে হবে, তাহলে অসাধারণ কিছু হবে। আর যদি সে বলে যে না আমি হচ্ছে যে ওই কাজটা করবো না, তাহলে খুব ভয়ঙ্কর খারাপ। এইটা থেকে বের হয়ে আসতে হবে। যে কোনো শিক্ষার্থীকে আমি বলবো, যেমন নোবেল তোমরা যখন ভাই পড়তে, হ্যাঁ, তোমাদের কি কোনো স্মার্টফোন আমি দিছিলাম? না। এবং কিরকম প্রেশার ছিল ভাই একটু বলো। হিউজ প্রেশার। আসলে আমাদের মানে প্রতিদিন দেখা যেত ভাইয়া যেটা করতেন যে পড়া দিয়ে পড়া নিত, এবং একই পড়া দেখা যেত বারবার রিভিশনের মধ্যে দিয়ে যেতে হতো, এবং র্যান্ডমলি আমাদেরকে পড়া ধরতো। এবং আসলে আমরা ওই সময় অনেক কষ্ট করেছি, এবং কষ্ট করার ফলে যেটা হয়েছে
এটা কিন্তু রেওয়ার্ডটা এখন পাচ্ছি, আমি যেটা বলি। এবং যেটা আমি বলি যে আমার থেকে ভালো স্টুডেন্ট, এটা সত্যি কথা, আমার থেকে অনেক ভালো মানের স্টুডেন্ট মেডিকেলের সুযোগ হয়নি আনফরচুনেটলি। তো আসলে একই পড়া বারবার রিভিশন এবং কৌশল দিয়ে পড়া, এই যে ব্যাপারগুলো, এবং নাবিল ভাই হচ্ছে পড়ানোর টেকনিক, আসলে একটা ক্লাস দিয়ে আসলে বোঝা যায় না এরকম করে। এটা কিন্তু আসলে অসাধারণ। আমি বলি কি যে কিছু ক্লাস থাকে, ফুটবলে যদি মেসির কোনো কম্পিটিটর আছে কি, মেসির একটা আলাদা ক্লাস। তো আসলে পড়ানোর দিক দিয়ে যদি আমি বলি, আলহামদুলিল্লাহ নাবিল ভাইটা একটা আলাদা ক্লাস, নাবিল ভাই ক্লাস। হ্যাঁ, আসলে নাবিল ভাই ফিজিক্স কি, কেমিস্ট্রি কি, বায়োলজি কি, ইংলিশ কি, জেনারেল নলেজ কি, প্রত্যেকটা যে টপিক্সই পড়াবে মনে হবে যে এটা একটা ইউনিক পড়ানো, একটা আলাদা ধরন আছে, স্টাইল আছে। যেটা আমি সত্যি কথা বলছি, আমি তো কলেজে কিছু ক্লাস তো করতেই হয়, দেখেছি আসলে হয় না, মানে ওই যিনি ফিজিক্স পড়াচ্ছেন উনি তো শুধু ফিজিক্স নিয়ে থাকেন, কিন্তু নাবিল ভাইয়ের কাছে যখন ফিজিক্স পড়ি পুরো ডিফারেন্ট। দেখা গিয়েছে কেমিস্ট্রি পড়তেছি, যে টিচার কেমিস্ট্রি পড়াচ্ছেন উনি তো শুধু কেমিস্ট্রি পড়ার কথা, তো ওনার তো এটাতে অবশ্যই আরো ভালো হওয়ার কথা, তো হয়তো বা আছে কিন্তু আমি দেখিনি। নাবিল ভাইয়ের ক্লাসের ধরন টোটালি ডিফারেন্ট। আসলে যারা নাবিল ভাইয়ের ক্লাস করেছে তারা হয়তো আমার যে আমি যেটা বলছি এটার সাথে একমত হবেন। এবং একই পড়া রিভিশন দেওয়ার যে ব্যাপার, এবং হচ্ছে যে নাবিল ভাই যে লাইফ স্টাইল যেভাবে আমাদেরকে বলে দেয়, এটা যদি কেউ ফলো করে এবং সবসময় সৎ থাকা, আসলে ডাক্তার তো অনেকেই হবে, এখান থেকে পড়ুক আর যেখান থেকে পড়ুক অনেকেই ডাক্তার হবে। ডাক্তার হওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে একটা যে ভিশন দেখিয়ে দেওয়া, এটা কিন্তু নাবিল ভাই দেখাবে। আমি কিন্তু ওরকম ভিশনারি ছিলাম না, ভাই আমার ভিতরে পয়দা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সামহাউ চেয়েছে যে আমি এই পর্যায়ে আসবো। কিন্তু দুনিয়াতে যদি কারো রোল থাকে, আমার বড় ভাই ডক্টর নাবিল। এবং এটা শুধু আমি বলে না, ভাইয়ের কাছে যারাই পড়ে তারা কিন্তু একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা নাবিল ভাইয়ের পক্ষ থেকে থাকে, যে তোমরা একই সাথে কেরিয়ার করবা এবং ভালো মানুষের কেরিয়ারটা করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে ভালো পজিশন হোল্ড করলাম, সাথে দুর্নীতিবাজ হইলাম, মানে অনেস্টি নাই, তাহলে কিন্তু হইল না। তো এখান থেকে নাবিল ভাইয়ের সান্নিধ্যে যারাই থাকে তাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে আল্লাহর ভয়টা ভিতরে ঢুকে। এতে করে কয়েকটা অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে আমি যদি চান্স পাই, চান্স পাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ অনেক বেশি, যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলে আলহামদুলিল্লাহ, কারণ আমরা জানি যে আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আমাদের পরকাল। তো এটা নিয়ে আসলে ওরকম তখন আর মনে হয় না যে চান্স না পেলে কি হবে, জীবন শেষ, এই ব্যাপারগুলো তখন আর কাজ করবে না। হ্যাঁ, চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ ডাক্তারি যে পেশা, এটা কিন্তু আমার দৃষ্টিতে সর্বোৎকৃষ্ট একটা পেশা। কারণ হচ্ছে যে আপনি ডিরেক্টলি মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন। একজন রোগীর যদি সেবা আপনি মন থেকে করেন, আপনি জানেন যেরকম স্পষ্ট হাদিস আছে, যে ব্যক্তি একজন রোগীকে দেখতে যায় এবং তার সাথে সময়টা ব্যয় করে এবং হাসি মুখে তার সাথে কথা বলে, ওই সময়টা সে জান্নাতের রাস্তায় আছে বলে ধরে নেওয়া হয়। সুবহানাল্লাহ, চিন্তা করেন। তার মানে এই সুযোগটা আপনি কেন হাতছাড়া করবেন? অন্য কোনো পেশা তো এরকম সুযোগ মনে হয় দিবে না। তো এটা দুনিয়াবি লাভও আছে, পরকালীন লাভও আছে। তো এই জন্য বলবো আসলে ডাক্তারি পড়া একটা, আমি বলবো সর্বোৎকৃষ্ট একটা পেশা এমনি না। এটাকে ওইভাবে ফিল করতে হবে যে আমি শুধু টাকা ইনকাম করবো তা না, মানুষের সেবা করবো, টাকা আফসাব হয়ে যাবে। ভাই বলে না যে টাকা যে ইনকাম করতে চায় তার টাকা হবে না, টাকা এমনি ধরা দিবে। সত্যি বলতেছি, মানুষের যখন এমনি সেবা করবেন, আপনার যখন অ্যাক্টিভিটিস ভালো হবে, আপনি যখন আল্লাহর সাথে একটা কানেকশন থাকবে, আপনি যখন অনেস্ট হবেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, মানুষকে একটা ভালো সেবা দিবেন, অটোমেটিক দেখবেন আপনার টাকার কমতে হবে না। টাকা পয়সা আসলে একটা সময় আমারও মনে হইতো যে 500 টাকা অনেক বড় কিছু, কিন্তু আসলে একটা স্টেজে যাওয়ার পরে এগুলো মনে হবে। তো যেটা বলছিলাম যে আসলে নাবিল ভাইয়ের স্ট্র্যাটেজিটা পুরোই ভিন্ন, পড়ানোর স্টাইলটা আলাদা, এবং আসলে পড়ানোর পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নাবিল ভাই বেস্ট আমার দৃষ্টিতে। ভাই ডায়েরি রাইটিং নিয়ে জানতে চেয়েছে। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আসছে, একটা হচ্ছে ডায়েরি রাইটিং আর একটা হচ্ছে অফলাইনে যে আমাদের কোর্স। অফলাইনে আমি এবং আমার ছোট ভাইয়ের কোনো ক্লাস থাকবে না, অফলাইনে অন্য যে টিচার, বিভিন্ন কোচিং এর যে বিভিন্ন জায়গা থেকে টিচার নিয়ে এসে পড়ায় ওই রকম টিচার। এবং যেটা রিয়েলিটি আমি বলবো, বেস্ট টিচারের ক্লাস আপনি অনলাইনে পাবেন। কারণ বেস্ট টিচার, আমরা ওই যে অনেকে যে কবে যায় এই টিচারের ক্লাস পাবো, ভাই তুমি সবচেয়ে বেস্ট টিচারের ক্লাস অনলাইনে পাবা। এবং এক্ষেত্রে আমি বারবার বলবো, একটা স্টুডেন্টের উচিত যে ভাইয়া তুমি সারা দেশের সমস্ত প্ল্যাটফর্ম দেখো, দেখে কোন জায়গায় সবচেয়ে ভালো পড়ায়, সেই জায়গায় পড়লে তুমি সবচেয়ে অসাধারণ রেজাল্ট করবা। এক্ষেত্রে ফিচার্ড অপশনে গিয়ে ক্লাসগুলো তুলনা করলে সে কিন্তু বুঝতে পারবে। আরেকটা জিনিস যেটা ডায়েরি রাইটিং, ডায়েরি রাইটিংটা এরকম, যে কোনো জিনিস জীবনে দুইবার ঘটে, একবার হচ্ছে মাথার মধ্যে, আরেকবার হচ্ছে বাস্তবে। যে কোনো জিনিস, তা আমি মাথার মধ্যে একটা জিনিস আছে কিনা এটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমি ডায়েরিতে লিখছি কিনা। আমি যখন এটা ডায়েরিতে লিখবো তখন ওইটা হয়ে যাওয়ার সম্ভাবনা, নর্মালি যেটা হয়, দেখা গেছে যে মানে এটা তো হার্ভার্ড বিজনেস স্কুলে একটা গবেষণায় হয়েছে যে সেম লেভেলের স্টুডেন্ট, তাদেরকে বলছে যে তোমরা কারা কারা জীবনে কি করতে চাও এটা লক্ষ্য কারা কারা হচ্ছে লিখে ফেলছো। দেখা গেছে প্রতি 100 জনে মাত্র বোধহয় 4 থেকে 5% স্টুডেন্ট লিখছিল একবার পরিকল্পনা বিস্তারিত। আচ্ছা, যারা মানে বিস্তারিত লিখছে, আর খালি লক্ষ্য লিখছে এরকম ছিল
100 জনের মধ্যে প্রায় 17-18 জন। আচ্ছা, আর লক্ষ্য লেখে না এরকম স্টুডেন্ট হচ্ছে 83 জন। আরে বাবা, যারা বিস্তারিত লিখছে তারা অন্যদের চেয়ে প্রায় 10 গুণ করে বিভিন্ন ক্ষেত্রে, তারা যেই ক্ষেত্রে যাইতে হয়েছে সবগুলো। অসাধারণ, একদম তার মানে লিখলে, এটা তো সার্ভে প্রমাণিত, প্রমাণিত, লিখলে নাম্বার 1 হবে। আসলে। যেমন নোবেলকে আমি বারবার, ও যখন মেডিকেলের জন্য পড়তো লিখতাম, লিখতাম, মেডিকেলের সময় লিখতাম, বিসিএস এর সময় লিখতাম, এবং সেটা আমার ওইখানে থেকে সুন্দরভাবে আমি আগামীকালকে কি পড়বো এটাও লিখে রাখতাম। মানে আমার পুরো একটা রুটিন করা থাকতো। প্রথমের দিকে লিখতে মন চাইতো না, কিন্তু ভাইয়া যখন বলেছে এবং যখন আমি লেখা শুরু করলাম যে আমি ভোর 4টায় উঠবো, 4টা থেকে 5টা কি করবো, এরপর একটা গ্যাপ দিব, বা আধা ঘন্টা করে পড়তাম, বা 20 মিনিট পড়তাম, 10 মিনিট গ্যাপ দিতাম, সেটাও উল্লেখ করা থাকতো। কোন সময় কি পড়বো এটা একদম আগের দিন লেখা থাকতো। ভোরে উঠতাম, উঠে আগে আমি আমার ডায়েরিটা বের করে দেখতাম, নফল নামাজ 2 রাকাত পড়ে নেওয়ার পরেই দেখলাম যে কি আমার আছে, ওই অনুযায়ী সুন্দর মতো পড়া হচ্ছে। সত্যি এটা খুবই ইফেক্টিভ। মানে আপনি একদিন করে দেখেন যে আগামীকালকে কি করবেন, পুরো 24 ঘন্টার একটা রুটিন আপনি লিখে ফেলেন ডায়েরিতে। পরের দিন ভোরে উঠেই নামাজটা পড়ে ইনশাল্লাহ ডায়েরিটা খুলেন এবং ওই অনুযায়ী চলেন, মনে হবে যে একজন কেউ আপনাকে গাইড করতেছে। সত্যি মানে ডায়েরিটা আপনাকে গাইড করতেছে, কিছুই না। কিন্তু এই জিনিসটা না লিখলে পড়ার মধ্যে একটা আলসেমি কাজ করে। আরেকজন, আচ্ছা ডায়েরি ব্যাপারটা বুঝতে পেরেছে, একজন লিখেছেন যে রুমমেট হচ্ছে যে পড়ে না। এটা আমি বলে দিই। আচ্ছা, বলে তো। রুমমেট পড়ে না, তাইলে আমি কি করব? রুমমেট চেঞ্জ করে ফেলবো, আর রুম চেঞ্জ করি, নাইলে রুমমেট চেঞ্জ করি। সহজ কথা। এইটা হচ্ছে যে, কারণ কি, মানুষ যাদের সাথে মিশে তাদের মতো হয়ে যায়। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমি বলি, নেগেটিভ যে কোনো বৈশিষ্ট্যের মানুষ আস্তে করে ভদ্রভাবে ডিলিট করা। কারণ আমরা তো মানুষজন চেঞ্জ করে ফেলতে পারি, আর মানুষজন চেঞ্জ করবো, নাহলে এনভায়রনমেন্ট চেঞ্জ করবো। মানে আমি বুঝাতে যাচ্ছি, যে রুমে আছি সেই রুমের রুমমেট চেঞ্জ করে ফেলি, নাহলে রুম চেঞ্জ করে ফেলি, এটা কোনো কঠিন কাজ না। আর দুনিয়ায় তাদের সাথে কানেকশন রাখবো যাদের সাথে মিশলে পরে কাজের গতি বেড়ে যায়। ঠিক। কিছু লোক আছে যে পড়া বললে কি হবে, দাঁড়িয়ে পড়ি, মুখস্থ করি, নো, বুঝে পড়ি। এবং যারা এই জিনিসটা চিন্তা করতে পারে তারা অসাধারণ কিছু করতে পারবে। ওকে, অ্যাবসলিউটলি রাইট। একজন লিখেছে যে রুটিন করে দিয়েছি তারপরে পড়ে না, মনে হয় উনি ওনার গার্ডিয়ান মনে হয় প্রশ্ন করেছে। আচ্ছা, রুটিন করে দেওয়ার পরে যদি না পড়ে, রুটিন করে যদি সে রুটিনের রুটিন তো নিজেই করবে বেশিরভাগ 50% মানতে পারে, তাহলে রুটিন না করলে যা হবে তার চেয়ে 2-3 গুণ পড়া হবে। না, মনে হয় অভিভাবক রুটিন করে দিচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে মানে আপনি রুটিন করে দিয়েছেন, ওই রুটিনটা সে যদি ফলো করে 50% করে, তাহলে তার যে পড়াটা হবে, রুটিন না করে সে যদি পড়ে, তার চাইতে এটা হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি পড়া হবে। মানে খুবই ইফেক্টিভ এই জিনিসটা। ঘুম কিভাবে কন্ট্রোল করবো? না, ঘুম কন্ট্রোল করতে হবে না, ঘুমাইতে হবে ঠিকভাবে। তাড়াতাড়ি ঘুম, তাড়াতাড়ি উঠা, এইটা হচ্ছে সবচেয়ে গেম চেঞ্জিং। এবং একটানা পড়া যাবে না, পড়ার মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে দেবো। অনেকের ওই দেখা যায় যে বেশি ঘুমেও হয় না, মানে রিফ্রেশমেন্টটা কাজ করে না। এটার অনেক কারণ থাকে। অনেক কারণের মূল কারণ হচ্ছে সে আর্লি ঘুমায় না। দেরিতে ঘুমাইলে তার মানে রিচার্জ তো ঠিকভাবে হয় না, টাইম খালি যাচ্ছে। অনেকে দেখা যায় নাকে পলিপ থাকতে পারে, নাকের হাড় একটু বাঁকা থাকতে পারে। এক্ষেত্রে ঘুমের মধ্যে কি আমরা অক্সিজেনটা পাই, সেক্ষেত্রে ব্রেনটা শান্ত হয়, পুরো বডিতে একটা নতুন রিফ্রেশ হয়। তো নাক বন্ধ থাকলে, পলিপ থাকলে ওই লেভেলের অক্সিজেনটা ঘুমের সময় পাই না। সেক্ষেত্রে দেখা যায় অনেকে বলে না যে আমার 6-7 ঘন্টায় ঘুমে হয়ে যাচ্ছে, তার মানে ওনার পুরো রাস্তাটা ক্লিয়ার আছে। আর যার একটু পলিপ থাকে ওনার কিন্তু সময় লাগে। তো এটা একটু ব্যাপার। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, এইচএসসি 25 এর সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ নিয়ে। আমি একটা জিনিস বলি, এইচএসসি 25 যারা আছো, তার মানে যাদের তোমাদের সামনে কেমিস্ট্রি পরীক্ষা আছে এবং তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল, হ্যাঁ, তোমাদের হচ্ছে সুপার কমান্ডো ব্যাচের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ। তার মানে 31 তারিখে তার পুরো প্র্যাকটিক্যাল শেষ। 1 তারিখ থেকে পূর্ণ উদ্যমে পড়া শুরু, প্রথম থেকে। এবং প্রত্যেক দিন হচ্ছে আমরা মেডিকেল অ্যাডমিশন তো 5টা বক্স আছে, 4টা করে বক্স করবো প্রত্যেকদিন। প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ 1000 নাম্বার পরীক্ষা। বক্স বলতে আমি হয়তো বুঝতেছি না। ফিজিক্সের একটা বক্স আছে, কেমিস্ট্রি একটা বক্স, বায়োলজির একটা বক্স, ইংলিশের একটা বক্স, জেনারেল নলেজ, 5টা বক্স আছে। তার মধ্যে প্রত্যেকদিন ইনশাল্লাহ আমরা 4টা বক্স করবো। কোন কোন 4টা? ইংলিশ এটা কম্পালসরি, সাধারণ জ্ঞান কম্পালসরি, সায়েন্সের যে কোনো 2টা বক্স। তার মানে প্রত্যেকদিন আমি 4টা বক্সের পড়া পড়বো। 5টা বক্সের পর আমরা প্রত্যেকদিন পড়ানোর ওই মানে টাইমটা মিলাইতে পারিনি। 4টা বক্স, তার মানে প্রত্যেকদিন সে 4টা সাবজেক্ট করে পড়বে এবং প্রত্যেক সপ্তাহে তার হচ্ছে 1000 নাম্বারের পরীক্ষা হবে। আচ্ছা, 1000 মার্কস। এবং আমাদের টার্গেট হচ্ছে ইনশাল্লাহ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের গোটাল মাস, অক্টোবরের ইনশাল্লাহ আশা করি আমরা যে 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ করবো ইনশাল্লাহ। এবং শেষ করার পরে যে শেষ তা না, 25 তারিখের পর থেকে তার হচ্ছে যে একদম অক্টোবরের লাস্ট সপ্তাহ যে 5-7 দিন থাকলো, তারপরে হচ্ছে গোটাল নভেম্বর। ডিসেম্বরের যদি 12 ডিসেম্বর পরীক্ষা মেডিকেল হয়, খুব যদি তাড়াতাড়ি হয়, হ্যাঁ, তাহলে তার আগেও প্রায় আমাদের 1.5 মাস টাইম থাকতেছে। আর যদি ডিসেম্বরের 26 তারিখ হয় তাহলে আরো বেশি টাইম থাকতেছে। এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে পড়াটাকে 2টা ভাগে ভাগ করবো। ঠিক 1 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত প্রতি 100% পড়া 2টা ভাগ করবো। 75% হচ্ছে নতুন পড়া আর 25% হচ্ছে রিভিশন। এবং রিভিশনটা প্রধানত
রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। প্রতিদিন কি রিভিশন দেবেন নাকি? প্রত্যেকদিন। প্রতিদিন। এবং একজন খুব বলল ভালো যে হচ্ছে ফ্রাইডেতে রিভিশন দিব কিভাবে? শুধু ফ্রাইডে না না না, শুধু ফ্রাইডে না, প্রত্যেকদিন রিভিশন, জি, জি। ডেইলি রিভিশন। রিভিশনের জন্য প্রত্যেকদিন, মানে আমি দিনে যদি 10 ঘন্টা পড়ি, আমি 2.5 ঘন্টা রিভিশন দিব। আমি একটা কথা বলি কি, রিভিশনের রোলটা কিরকম, মানে আমার মতো গবেট টাইপ স্টুডেন্টস, যেটা সত্যি কথা, রিভিশন দিয়ে দিয়ে এমন একটা পর্যায়ে গিয়েছিল যখন আমি মেডিকেল অ্যাডমিশনের আগের দিকে, মানে 1-1.5 মাস আগে, ওই সময় দেখা যায় যে মানে ফিজিক্স পুরো বইটা আমার 2 ঘন্টা লাগতো পুরোটা। এটা সত্যি বলছি, অন স্ক্রিন সত্যি বলছি, মানে এরকম একটা অবস্থা। তো রিভিশনের কিন্তু রোলটা অন্যরকম। একই পরে যদি আপনি প্রতিদিন পড়তে আছেন, একটু করে রিভিশন দিচ্ছেন, তখন দেখবেন শুধু একটা পৃষ্ঠা সেকেন্ডও লাগবে না, চোখ বলছেন এগুলো ঠিক আছে, এগুলো মাথায় আছে। সত্যি বলছি, এরকমই হয়। আর একটা পড়া পড়ছেন আপনি, নাই 15 দিন 1 মাস হয়ে গেছে, পরে দেখতেছেন আবার ওই ইফোর্টটা দিতে হবে, ওইটা না দিলেও 90% ইফোর্ট দিয়ে ওটাকে আবার আয়ত্ত করতে হয়। আর বারবার রিভিশন দিলে সত্যি বলছি শেষের দিকে কোনো পড়াই থাকে না, সবগুলো বই মাথার মধ্যে ঘুরে। সত্যি এটা খুবই অ্যামেজিং। আচ্ছা, আরো কিছু প্রশ্ন করেছে, জেনারেল নলেজ নিয়ে জানতে চেয়েছে। আচ্ছা, এখানে আমি বলি, জেনারেল নলেজ হচ্ছে, সহজ উত্তর কি আছে? হ্যাঁ, এদের কি এখন সহজ উত্তর আছে? হ্যাঁ, বাংলাদেশ আন্তর্জাতিক সবই আছে। আচ্ছা আচ্ছা। এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যে কোনো তথ্য যদি ঘটনা গল্প দিয়ে পড়ে, সহজে মাথায় আনতে পারবে। ঘটনা গল্প, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। যেমন ধরা যাক যে আমাদের দেশে, জাস্ট একটা সহজ এক্সাম্পল দিই, আমাদের দেশের জেলা হচ্ছে 64টা। আচ্ছা, কিন্তু আমাদের সব জেলা কিন্তু হচ্ছে সীমান্তবর্তী না, সীমান্তের জেলা আছে, যদি আমি বলি এরকম 32টা। কিভাবে খেয়াল রাখবো? সীমান্ত হইতে গেলে 2টা দেশ, না হলে সীমান্ত হবে না, বর্ডার তো আসবে 2টা দেশের মধ্যে। তাহলে 64 যদি আমি 2 দিয়ে ভাগ করি, একদম জেলার অর্ধেক। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মূলত হচ্ছে 32টা। এর মধ্যে 2টা দেশ আছে সীমান্তে, একটা হচ্ছে ভারতের সাথে, এটা হচ্ছে 30টা দেশ আছে, মানে 30টা সীমান্ত আছে। আর একটা হচ্ছে যেটা, সেটা ঘুমাবো, একজন বলছে ঘুমাবো, অবশ্যই ঘুমাবো। আজকের ব্যাপারটা একটু ভিন্ন আসলে, এটা তো একটু মানে হচ্ছে যে কিছু হয় না, কিছু ব্যাপার তো থাকে যেটা রুটিন না আমাদের। এটা যেটা হয়েছে আজকে লাইভটাতে শুরু করতে দেরি হয়েছে, এই কারণে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো। আর এটা কখনই কেউ ফলো করবেন না যে আমরা আজকে রাত হয়তো 11টা 15-20 হয়ে গিয়েছে, আমরা লাইভে আছি, তার মানে রাত জাগতে আমরা কখনোই উৎসাহিত করি না। আমরা সবসময় আমাদের ভিডিওগুলোই বেশিরভাগ থাকে যে রাতে আগে ঘুমাতে হবে। 2-1 দিন আমাদের হয় এই যে বড় বড় বক্তারা ওয়াজ করছে যে ঘুমাইতে হবে আগে, কিন্তু তারাও দেখা যায় পরিস্থিতির শিকার হয়ে যায়, অনেক সময় মাহফিল শেষ করতে 12টা 1টা বাজে। সেটা পরিস্থিতি, এটা কখনোই আমাদের বলবো না যে এটাকে ফলো করতে হবে। ঠিক আছে, জি, যেটা বলছিলাম ভাই। তাহলে একটা ঘটনা দিয়ে যখন আমি গল্প দিয়ে মিলাই বলবো, তখন পড়াটা একদম ইজি হবে। ঠিক। তারপরে ধরা যাক অনেকে মানে পড়াটা মিলাইতে পারে না কেন, যেমন ধরা যাক বাংলা, সারা দুনিয়ার মধ্যে প্রথম ইন্টারনেট আসছে কিন্তু 1969 সালে, রাইট। তা আমাদের গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু 1969। খুবই চমৎকার কথা। তার মানে একটার সাথে আরেকটা মিলাই ফেললাম, যে আচ্ছা এটা তো এরকম করে হইতে পারে। যে কোনো জিনিস আমি হচ্ছে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস হচ্ছে মিলাই পড়বো, তাহলে ইনশাল্লাহ অসাধারণ হবে। স্যার, উইকলি ক্লাস কয়টা হবে? উইকলি হচ্ছে প্রত্যেক সপ্তাহে, যেটা আমাদের মেডিকেল অ্যাডমিশনে হয়, সেটা হচ্ছে যে 4 দিন করে আমাদের হচ্ছে ক্লাস থাকে, এবং প্রত্যেক দিন 4টা করে সাবজেক্টের ক্লাস। আর প্রত্যেক সপ্তাহে যেটা হয় সেটা হচ্ছে যে পরীক্ষা যেটা থাকে সেটা হচ্ছে 7 দিনই পরীক্ষা, এবং প্রত্যেক সপ্তাহে হচ্ছে 1000 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এইটা আমাদের এই যে ভিডিও একটা দেখলে হবে যে কিভাবে 1000 নাম্বার। যেমন আমি যদি বলি যে প্রত্যেকটা 100 নাম্বার করে পরীক্ষা। অনেকে কয়েকটা কোশ্চেন করেছে, আমি কিরকম তাড়াতাড়ি একটু মানে বলেছে যে স্যার সেকেন্ড টাইমে আমি কি এইচএসসি 25 এর সাথে ভর্তি হবে কিনা, মানে এইচএসসি 25 তাদের সাথে ভর্তি হবে কিনা। হ্যাঁ, কি মানে সেকেন্ড টাইমার উনি বলেছে যে এইচএসসি 25 যে ব্যাচ, ওনাদের সাথে ভর্তি হবে কিনা। আচ্ছা, জানতে চাইছে যে এক্সাম ব্যাচ আছে কিনা। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ, সেই সেকেন্ড টাইমের ব্যাচে এখনো ঢুকে, সে কিন্তু এই মাসের 25 তারিখের মধ্যে মোটামুটি সিলেবাসটা একবার শেষ করে ফেলতে পারে, এই মাসের 25 তারিখ। আচ্ছা, আর সে একদম আবার প্রথম থেকে যেটা আছে সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে সেকেন্ড টাইমের ব্যাচ আলাদা, ফার্স্ট টাইমের ব্যাচ আলাদা, তবে লাইভ ক্লাসটা একসাথে হবে। ব্যাচ আলাদা কিন্তু লাইভ ক্লাসটা একসাথে আমরা নিই। তার মানে আমাদের ক্লাসের একটা থেকে সামারি ক্লাস, যেখানে আমরা একটা অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা সামারি করে পড়াই। তারপর যেটা থাকে সেটা হচ্ছে যে লাইভ ক্লাস, তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে যে প্রয়োজনীয় সলিউশন ক্লাস। এই 3টা জিনিস একসাথে করে আমরা পড়াই। কাইয়ুম শেখ খুবই উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছে, ধন্যবাদ আপনাকে। উনি সবগুলো ইউনিভার্সিটিতে ফার্স্ট হতে চায় আর কি, আলহামদুলিল্লাহ। বি ইউনিটে পরামর্শ জাস্ট 1 মিনিটে যদি দাও। বি ইউনিটে বি ইউনিটের 3টা বক্স আছে, একটা হচ্ছে ইংলিশের বক্স, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের, আর একটা হচ্ছে বাংলা। প্রত্যেকদিন এই 3টা বক্সেরই পড়া পড়তে হবে, এবং এক্ষেত্রে আমি যেটা টাইমটা ভাগ করতে বলবো, ইংলিশের জন্য 50% টাইম, আর বাংলাদেশ মানে কোথায় সাধারণ জ্ঞান এবং হচ্ছে বাংলা যেটা আছে এটা হচ্ছে 25-25 বা 30-20 করতে পারি। এইভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে ইনশাল্লাহ অসাধারণ ভাবে
ওই ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিট সেটা তো খুব ভালো রেজাল্ট করতে হবে। তা আমার মনে হয় ভাইয়া অনেকগুলো জিনিস আমরা আলোচনার মধ্যে নিয়ে আসছি, যেহেতু এখন মোটামুটি 11টা অ্যাপে হবে কিনা এগুলো জানতে চাচ্ছি। না এটা বলি আমরা, আমাদের হচ্ছে যে সমস্ত পরীক্ষা হচ্ছে ওয়েবসাইটে, এবং ক্লাস যেটা নেই আমরা সেই ক্লাসগুলো হচ্ছে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে, সেখানে হচ্ছে যে আমাদের যে প্রাইভেট গ্রুপে সেইখানে গিয়ে সে ক্লাস করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি উৎসাহিত করি অভিভাবক যারা আছে, বাবা মার যে হচ্ছে যে মোবাইল, এইটা থেকে যদি সে ক্লাস করে তাহলে সবচেয়ে ভালো হবে। ওকে, 26 ব্যাচের কোনো কোর্স আছে কিনা আর এগুলো সবগুলো আমাদের অফিসে যোগাযোগ করে জিকে ক্লাসে কি গল্প দিয়ে পড়ে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়ে। আমি যে কোনো পড়ার চেষ্টা করি, যেটা কঠিন ভাই সেটা এগুলো ঘটনা মুখস্থ গল্প। পড়ে তো কখনোই পছন্দ করে না, এটাই ভাইয়ের হচ্ছে যে তার যে ডিফারেন্সটা এই জায়গায়, সেই এই দিক দিয়ে ইউনিক। মিরাজউদ্দিন, অবশ্যই তোমাদের সকালে কেন ক্লাস হবে না? ক্লাস তো অবশ্যই হইতেই থাকবে ইনশাআল্লাহ। প্রি মেডিকেল নিয়ে কিছু বলেন? প্রি মেডিকেলের ক্লাস কালকে যেমন সকালে শুক্রবার না, শুক্রবার কালকে ঠিক 10টার সময় হচ্ছে প্রি মেডিকেলের ক্লাস রয়েছে, 10টায়। এভারেজ ক্লাস টাইম কতক্ষণ হবে একজন জানতে চাই। আমাদের যে 4টা সাবজেক্ট আমরা পড়াই, 4টা সাবজেক্টের ক্লাস গড় পড়তে যদি আমরা বলি 1.5 ঘন্টা প্লাস মাইনাস 15 থেকে 30 মিনিট। তার মানে কোনোদিন 1.5 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা 20-25 মিনিট, কোনোদিন 1 ঘন্টা 40 মিনিট হইতে পারে, কোনোদিন হাইয়েস্ট যদি হয়ে যায় 2 ঘন্টা হইতে পারে। তার মানে 4টা সাড়ে সাবজেক্ট। 9টায় ঘুমাতে চাচ্ছেন কিন্তু ঘুমাতে পারছেন না, আপনি ঘুমানোর অন্তত 1-1.5 ঘন্টা আগে মোবাইলের ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করেন, ঠিক আছে? এবং উজু করে ঘুমাতে চান, রাতের আমলগুলো করেন, নফল নামাজ 2 রাকাত পড়েন, এবং কোরআন হাতে নিতে পারেন বা হাদিস একটু নিয়ে শুয়ে পড়েন, এমনি দেখবেন ঘুম চলে আসছে। কি অবশ্যই। জি, এটাই আর আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে অনেকে যেটা বলতেছে যে আমাদের যে 20টা বই দিই আমরা মেডিকেলের জন্য, সুপার কমান্ডো মেডিকেল ব্যাচে, যে বই ছাড়া ভর্তি হবে না, বই সহ। আমি এটা খুব সহজ বুদ্ধি, আমাদের যারা যারা বই পায়, যারা বই সহ ভর্তি হয়, তাদের কাছ থেকে তুমি বইটা একটু শুনে নিলে যে আমাদের বইটা 1 নাম্বার কিনা। যদি দেখো যে আমাদের বই অন্য যে কোনো প্রতিষ্ঠানের বই চেয়ে ভালো, তাইলে এটা বই সহ তখন নিলা। আর যদি দেখো যে আমাদের চেয়ে অন্য কোথাও বই ভালো, তাহলে সেখানে নিবা। আমার কথা হচ্ছে তুমি লেকচার দেখো যেখানে সবচেয়ে ভালো সেখানে পড়ো, যেখানে সবচেয়ে ভালো হচ্ছে যে বই সেইটার বই নাও, যেখানে একদম সিস্টেম সবচেয়ে ভালো সেখানে দাও। তার মানে প্রত্যেকটা তুমি আগে দেখো, দেখে যেটা তোমার নাম্বার 1 মনে হয় সেইটার সাথে গেলে তুমি সবচেয়ে অসাধারণ রেজাল্ট। মাওজা মেহেরুন এক্সাম ব্যাচ আছে কিনা? এক্সাম ব্যাচ আছে, তবে আমি যেটা সবসময় বলবো যে ভাইয়া এক্সাম ব্যাচ অবশ্যই আছে, কিন্তু এক্সাম ব্যাচে তুমি পড়তে পারো এটা, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সাম ব্যাচটা কিন্তু একটু দেরিতে শুরু হয়। আচ্ছা আচ্ছা। কারণ রেগুলার যে ব্যাচ থাকে সেই ব্যাচে পড়লে তুমি লাভবান হবা বেশি। তুমি এক্সাম নাম্বার 1 আমরা দিই, কিন্তু নিয়মটা হচ্ছে যে প্রথমে যে আমরা করি, প্রথমে কিন্তু এক্সাম ব্যাচটা আমরা শুরু করি না। দেখা যায় প্রথমে কিন্তু 1 তারিখ থেকে যেটা, এটা হচ্ছে ফুল কোর্সের ব্যাচটা, আর এক্সাম ব্যাচটা তোমার তাহলে দেরিতে আসবে। আর তুমি যদি চাও দেরিতে ভর্তি হও, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, যাই হোক, আজকে মনে হয় লাইভটা শেষ করা যায়, অনেকে ঘুমাতে যাবে, আর লাইভটা রেখে দিতে করছে। আচ্ছা, এটা লাইভটা এখানে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবে। তাহলে প্রত্যেককে আমি যেটা বলবো যে মেডিকেল অ্যাডমিশন যাদের স্বপ্ন, তারা বিভিন্ন প্ল্যাটফর্মে সব জায়গার ক্লাসগুলো দেখবে, দেখে যেখানে সবচেয়ে নাম্বার 1 পড়াবে সেখানে পড়তে হবে। নাম্বার 1 পড়া বোঝার বুদ্ধি কি, যে কঠিন এবং যে জিনিসটা মাথায় সহজে খেয়াল থাকে না, সেইটা কনফিউজিং ঘটনা গল্প দিয়ে সহজভাবে মাথায় আনা যায় না কি এটা। এবং প্রত্যেকদিন কয়টা বক্সের পড়া পড়তে, 5টা বক্সের মধ্যে কি একটা বক্সের পড়া পড়তেছে না, 2টা না 3টা না 4টা না 5টা, কয়টা বক্স, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যেখানে আমি ক্লাস করতেছি, ক্লাস করার পর আমার পড়ার প্রতি আগ্রহ বাড়তেছে কিনা। 4 নাম্বার প্রত্যেক সপ্তাহে কত নাম্বারের করে পরীক্ষা। 5 নাম্বার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা কত নাম্বার এবং কোশ্চেন্স এর কোয়ালিটি কি। এই 5টা জিনিস যদি আমি দেখি, কোন 5টা জিনিস আরেকবার একটু বলি, যে পড়ার কোয়ালিটিটা, যে অল্প সময়ে বেশি জিনিস ঘটনা গল্প দিয়ে মাথায় আনতে পারছি, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকদিন কয়টা বক্সের পড়া, একটা বক্স না 2টা 3টা 4টা 5টা। 3 নাম্বারে হচ্ছে প্রত্যেক সপ্তাহে কত নাম্বারের পরীক্ষা। 4 নাম্বারে ক্লাস করার পর পড়ার প্রতি আগ্রহ হচ্ছে কি হচ্ছে না। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোটা রোড ম্যাপটা দেখে নিব, দেখে নিলে খুব ভালো করবো। আর না হলে দেখা যাবে যে বিভিন্ন সময় আমরা যেটা দেখি, বিভিন্ন জায়গায় ভর্তি হলো, 1 সপ্তাহ 10 দিনের পর এসে বলতেছে ভাইয়া আমি ওখানে ভর্তি হয়েছি, জাস্ট খালি দেখতেছি পরীক্ষার ওই আগে যে ক্লাসটা হচ্ছে খালি দাগাই দিচ্ছে, আর কিছু বুঝতেছি না, পড়া মাথায় আসতেছে না, আবার নতুন করে ভর্তি। এই জন্য আমি বলি যে বুঝে সিদ্ধান্ত নিলে একবারে তুমি ভালো সিদ্ধান্ত নিতে পারো। এবং অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানের পড়া তো বোঝা যায়, তো পেজ গুলো যান না কেন, অনেক ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস দেখে যেটা আপনার সবচেয়ে ভালো লাগে সেখানে আপনি ভর্তি হন। আমি সবসময় বলি যে যেখানে সবচেয়ে সেরা পড়াবে সেইখানে আপনি ভর্তি হইলে সেম প্রিপারেশনে আপনি বেশি নাম্বার পাবেন। ধরা যাক যে সবচেয়ে ভালো যে যারা পড়ায় ওই জায়গায় আপনি পড়লেন, আর ভালো পড়াচ্ছে না ওই জায়গায় আপনি পড়লেন, সেম পরিশ্রম করলেন, তাহলে যেখানে সবচেয়ে ভালো পড়বে সেখানে পড়লে আপনি অন্য জায়গায় পড়ে যে নাম্বার পাইতেন তার চেয়ে 15-20 নাম্বার বেশি পাবেন। আর মেডিকেলে কিন্তু 0.25 নাম্বারের কারণে হচ্ছে রেজাল্ট হচ্ছে চান্স পাওয়া না পাওয়ার মধ্যে চলে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অবশ্যই সবাইকে বলবো যে পড়ালেখাটা ঠিক মতো করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আর বাবা মাকে সম্মান করেন এবং সৎ থাকেন, আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। বন্ধ করে দাও। জি।